আচ্ছা, ইলেকট্রিসিটি ক্লাস 8-এ তোমরা পড়েছো কম বেশি, সেখান থেকেই তার রেফারেন্স টেনেই শুরু করছি। ক্লাস 8-এ যেটা প্রথমে পড়েছিল সেটা হচ্ছে চার্জ, আধান। আধান সম্পর্কে কি কি পড়েছিলে? যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, লাইক চার্জেস অলওয়েজ রিপেল ইচ আদার, আর আনলাইক চার্জেস অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার। বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তো স্যার বলছি এই ধর্মটা কেন হয়, মানে বিপরীতটাই কেন পরস্পর আকর্ষিত হয়? ব্যাপার হচ্ছে যে এই আমাদের মহাবিশ্বে, এই বিশ্বব্রহ্মাণ্ডে 4 ধরনের ফোর্স কাজ করে। যত রকমের ফোর্স আছে তাদেরকে মোট 4 রকমের, হ্যাঁ হ্যাঁ স্যার, 4টে ভাগে ভাগে ভাগ করা মহাকর্ষীয় যায়। বল, মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয়, দুর্বল বল। হ্যাঁ হ্যাঁ স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাকর্ষ। তা এই হ্যাঁ স্যার, মহাকর্ষ। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের এটা বেসিক, কি বলবো, বেসিক প্রিন্সিপালই বলতে পারো বা বেসিক নেচারই বলতে পারো, যে চার্জ, অপোজিট চার্জ হলে তারা দে আর অ্যাট্রাক্টেড টু ইচ আদার। আর পুরনো পড়াগুলো আগে একটু মানে মনে করে নিই। সেটা হচ্ছে যে প্লাস চার্জ আর মাইনাস চার্জ, এই দু ধরনের চার্জ আমরা পড়ে এসেছি। এই প্লাস আর এই মাইনাস কিন্তু ম্যাথামেটিক্যাল প্লাস মাইনাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তুমি ইলেকট্রনকে পজিটিভ আর প্রোটনকে নেগেটিভ ধরলেও তোমার কিন্তু হিসেবে কোথাও গোলমাল হবে না। জাস্ট প্লাস মাইনাস ব্যবহার করা হয় কেন? টু ইন্ডিকেট দ্যাট দে আর অফ অপোজিট নেচার, তারা যে বিপরীত ধর্মী এটা বোঝানোর জন্য আমরা বিপরীত দুটো চিহ্ন, কারণ প্লাস আর মাইনাস দুটো ম্যাথামেটিক্সে ব্যবহৃত দুটো অপোজিট সাইন, অপোজিট ম্যাথামেটিক্যাল ফাংশনের সাইন, ম্যাথামেটিক্যাল অপারেশনের সাইন। তা সেই কারণেই কিন্তু প্লাস আর মাইনাস ব্যবহার করা হয়। কুলম্বের সূত্র ক্লাস 8-এ ছিল। এই ফোর্সটা কতটা সেটা বোঝানোর জন্যে আমরা কুলম্বস ল পড়েছিলাম ক্লাস 8-এ, যে যদি দুটো চার্জ, তাদের ভ্যালু হচ্ছে Q1 আর Q2, এবং তাদের মধ্যে একটা ডিস্টেন্স যদি R হয়, তাহলে দেখা যায় যে এই ফোর্সটা, এই ইলেকট্রিক্যাল ফোর্সটা, সেটা অ্যাট্রাকশন হতে পারে, রিপালশনও হতে পারে। এটা এদের চার্জগুলোর যে ম্যাগনিটিউড তার প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ আধানের গুণফলের সমানুপাতিক, এবং এদের যে দূরত্ব, ডিস্টেন্স, চার্জ দুটোর যে সেপারেশন ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এগুলো অলরেডি পড়ে এসেছি, তা আমরা অলরেডি একবার সেটা লিখে ফেলি চট করে। স্যার বলছি যে এই আধানের কেসটা, মানে যেখানে ধরুন প্রোটন রয়েছে, তাহলে আমি বলতেই পারি, যেহেতু আপনি বললেন যে প্লাস বা মাইনাস বলে আদতেও বাস্তবে কিছু নয়, তাদের ধর্ম বা তাদের আধানগুলো পরস্পরের বিপরীত হলে সেটাকে প্লাস মাইনাস দিয়ে কেবলমাত্র ডিনোট করা হয়। তো তাহলে নিউট্রনের কেসটা কিরকম? ওটারও তো একটা পদার্থের ধর্ম আছে। নিউট্রন কোনো তড়িৎ বল প্রয়োগ করে না তো? করে নাকি? না, কারণ ও তো মানে নিউট্রাল। হ্যাঁ, তাহলে সে কোনো তড়িৎ বল ব্যবহার মানে প্রয়োগ করবে না। না, তাহলে আধান বলতে অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে ওর মধ্যে যে ভরটা রয়েছে সেই ভরটার কোন রকম ধর্ম? না, আধান হচ্ছে যে ভরও, যেমন পদার্থের একটা ধর্ম হচ্ছে ভর, মানে মাস একটা, তোমার যে কোনো ম্যাটারের একটা প্রপার্টি হচ্ছে মাস। অর্থাৎ মাসটাকে তুমি আহ, একটা ধর্ম হিসেবে ভাবতে পারো, তেমনি আধানও হচ্ছে মাসের একটা ধর্ম। মানে সেটা সব মাসের ক্ষেত্রে নাও থাকতে পারে, যেমন নিউট্রনের বেলায় নেই, কিন্তু সেটাও মাসের একটা ইনহেরেন্ট ধর্ম। মানে সেটা, তবে হ্যাঁ, একটা জিনিস এক্ষেত্রে বলা যেতে পারে যে মাসলেস চার্জ কিন্তু বাস্তবে পাওয়া যায় না। এমন কোনো পার্টিকেল পাওয়া যাবে না যার মাস নেই অথচ চার্জ আছে। চার্জ নেই অথচ মাস আছে, সেটা তো পাওয়া যায়, নিউট্রন যেমন হয়, কিন্তু উল্টোটা সত্যি নয়। অর্থাৎ মাস নেই অথচ চার্জ আছে। যে কোনো পার্টিকেল তার এক্সিস্টেন্স থাকলেই তার মাস আছে। তাহলে মাস যেরকম একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, সেরকমই চার্জও একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ সাম পার্টিকুলার matter, of some particular
কি বলবো, ওটাকে বলা হয় যে তোমার ফান্ডামেন্টাল পার্টিকলস, মানে বিশেষ। স্যার হ্যাঁ বলো। স্যার তার মানে এটাকে কি বলা যায় যে তড়িতাধান বা আধান হচ্ছে এমন একটা ভৌত ধর্ম যেটার জন্য কোনো একটা পদার্থ তড়িৎগ্রস্ত হয়ে যায়, সেটা ঋণাত্মক বা ধনাত্মক মানে যা কিছু হতে পারে। বলতে পারো তড়িৎগ্রস্ত হয়ে যায় বলতে অ্যাকচুয়ালি তড়িৎগ্রস্ত হয় তো এই কারণেই ওই পার্টিকুলার ফান্ডামেন্টাল পার্টিকেলটার উপস্থিতির জন্যে। অর্থাৎ তুমি একটু যদি ভেতরে একটু গভীরে ঢুকে ভাবো, পরমাণুর মধ্যে আছে প্রোটন আর ইলেকট্রন, নিউট্রন ছেড়ে দিলাম, আমাদের আলোচনায় নিউট্রনকে আনছি না, বিকজ ইট হ্যাজ নো চার্জ। তাহলে প্রোটনের সংখ্যা থেকে ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমরা বলি তখন পরমাণুটার ঋণাত্মক আধানে আহিত, ইট ইজ নেগেটিভলি চার্জড। আর যদি ইলেকট্রনের সংখ্যা কমে যায় প্রোটনের থেকে তাহলে বলি পরমাণুটা ধনাত্মক আধানে আহিত। তাহলে এইবার তার মানে সবচেয়ে সহজে ট্রান্সফার করা যায় ইলেকট্রনকে। ইলেকট্রন যেহেতু বহিস্থ কক্ষপথে থাকে, প্রোটনকে ট্রান্সফার করা যায় না। তো ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন তার মানে কোনো একটা পদার্থের মধ্যে, তার মধ্যে কোটি কোটি পরমাণু আছে, সেই পরমাণুর মধ্যে তুমি যদি কিছু এক্সট্রেস ইলেকট্রন দিয়ে দিতে পারো তাহলে সেই পরমাণুর সেই পদার্থটা, সেই পরমাণু বলবো না, সেই পদার্থটা পুরোপুরিভাবে ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। সেক্ষেত্রে তার মানে ওই পার্টিকুলার ফান্ডামেন্টাল পার্টিকুলার অর্থাৎ ইলেকট্রনের অতিরিক্ত উপস্থিতির জন্যে আমার ওই পদার্থটাকে ঋণাত্মক বলে মনে হচ্ছে। ঠিক তেমনি করে কোনো একটা পদার্থ থেকে আমি যদি কিছু ইলেকট্রন কেড়ে নিই, অর্থাৎ সরিয়ে নিই, তাহলে কিন্তু সেই পদার্থটা তোমার ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, পজিটিভলি চার্জ হয়ে যাবে। তো ব্যাপারটা আলটিমেটলি ইট ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ ইলেকট্রনস অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইন দ্য মেটেরিয়াল। ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা থেকে টোটাল নাম্বার অফ প্রোটনসের থেকে যদি বেশি হয় তাহলে নেগেটিভলি চার্জড, আর যদি কম হয় তাহলে পজিটিভলি চার্জড, আর কিছু না। তা এইটাই। আর আরেকটা জিনিস, হ্যাঁ একটুখানি বলে নিই, ক্লাস 8-এ যেটা পড়েছিলে, ক্লাস 8-এ যেটা পড়েছিলে যে তোমার ওই আমাদের দুটো পদার্থ ঘর্ষণ করলে আমরা চার্জড বডি পাই আর কি, নেগেটিভলি চার্জ বডি বা পজিটিভলি চার্জড বডি পাই। সেক্ষেত্রে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে দুটো পদার্থ ঘর্ষণ করব অবশ্যই সেটা ভিন্ন ধর্মী পদার্থ হতে হবে। অর্থাৎ কাগজের সঙ্গে কাগজ ঘর্ষণ করলে কিন্তু আহিত বস্তু তৈরি হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ধরো কাগজ যে ধরনের পরমাণু নিয়ে তৈরি, সেই পরমাণুগুলোর ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটি কিন্তু সমান। অর্থাৎ কাগজের সঙ্গে যখন কাগজ ঘষছো, একটি কাগজ যতটা ইলেকট্রনগুলোকে নিজের ইলেকট্রনগুলোকে আঁকড়ে রাখতে চাইবে, আরেকটি কাগজও ঠিক ততটাই রাখতে চাইবে। সুতরাং কেউ কাউকে ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে আমাকে এমন দুটো পদার্থের মধ্যে ঘর্ষণ করতে হবে যারা একই পদার্থ নয়। একই পদার্থ যদি না হয় তবেই কিন্তু তাদের মধ্যে ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটিটা ডিফারেন্ট হবে, ভিন্ন হবে, এবং তবেই তাদের মধ্যে ঘর্ষণ যখন হবে, অর্থাৎ দেখবে ক্লাস 8-এর বইতে কিছু উদাহরণ ছিল যে গ্লাসের সঙ্গে উল, একটা সিরিজ ছিল যে পশম বা ইত্যাদি, তারপরে এবোনাইট, বিভিন্ন মেটেরিয়ালের নাম দেওয়া ছিল লিস্টে, 7-8টা মেটেরিয়ালের। এরকম 7-8টা না, পৃথিবীতে যত মেটেরিয়াল আছে সবার বেলাতে সবাইকে লিস্টে ফেলা যায়, সেক্ষেত্রে লিস্টটা বিরাট লম্বা হয়ে যাবে। তা সেই জন্যে তোমাদের 7-8টা দিয়ে একটা নমুনা দিয়েছিল যে এরকম লিস্ট হয়, এবং সেই লিস্টে যেটা উপরের দিকে আছে, অর্থাৎ প্রথম দিকে যে পদার্থগুলো আছে সেগুলো তার পরের দিকের পদার্থের সঙ্গে ঘর্ষণ করলে প্রথম দিকের পদার্থটা পজিটিভলি চার্জড এবং শেষের দিকের পদার্থটা নেগেটিভলি চার্জড হয়ে যাবে। অর্থাৎ দ্য ফার্স্ট তোমার মেটেরিয়াল উইল বিকাম পজিটিভলি চার্জড অ্যান্ড দ্য subsequent materials will become negatively charged.
এবং ধরো তোমাদের বইতে যদি 8টা পদার্থের লিস্ট থাকে, সে 8টা পদার্থের মধ্যে একের সঙ্গে 2কে ঘর্ষণ করলে 1 পজিটিভলি চার্জড হবে, 2 নেগেটিভলি চার্জড হবে। তেমনি একের সঙ্গে যদি 8 নম্বর পদার্থকে ঘর্ষণ করো, তাহলে 1 পজিটিভলি চার্জড হবে, 8 নেগেটিভলি চার্জড হবে এবং অনেক বেশি পরিমাণে হবে। অর্থাৎ এই পদার্থের লিস্টের যদি আমরা মানে অনেক বেশি পিছনের পদার্থের সঙ্গে একদম সামনের দিকে পদার্থের ঘর্ষণ করি, তাহলে এই আধান সেপারেশনের প্রক্রিয়াটা অনেক বেশি হবে এবং আরও বেশি হাইলি চার্জড আমরা মেটেরিয়াল পাবো আর কি। এবার সৌমিক কি বলছিলে বলো। হ্যাঁ স্যার, মানে বলছি যে আমার অনেকদিন থেকে একটা কোয়েশ্চেন আছে, তবে এটা ভেবেও আমি পাইনি। সেটা হচ্ছে আমরা জানি যে নিউক্লিয়াসে যখন প্রোটন আর নিউট্রন একসাথে থাকে তখন তারা নিউক্লিয় বল দ্বারা আবদ্ধ থাকে। আবার এদিকে আমরা এইটে তখন পড়েছিলাম যে একটা চার্জ কোনো মেটেরিয়ালের সামনে যদি কোনো একটা মানে অনাহিত কোনো একটা পদার্থকে যদি রেখে দিই, তাহলে ওই আহিত বস্তুর তাড়নাতে মানে তাদের পরমাণু কিছু পরিবর্তন হবে। তার আবেশ। ফলে যদি আমরা সামনে একটা, হ্যাঁ আবেশ আবেশ, তো সেই আবেশের ফলে মানে তাহলে তোমার ইলেকট্রনের, বক্তব্য হচ্ছে নিউট্রনের মধ্যে আবেশ হয় না কেন, তাই তো? হ্যাঁ নিউট্রনের মধ্যে আবেশ হয় না, হ্যাঁ, এটাই হচ্ছে বুঝতে আমার। পেরেছি। ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে আবেশ বলে কিছু ধর্ম হয় না। মানে আবেশ ধর্মটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো কোন দিকে এগিয়ে গেল সেইটা উপর নির্ভর করে আবেশ কথাটা ব্যবহার হয়। অর্থাৎ সহজ ভাষায় যে তোমার একটা পদার্থের মধ্যে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন আছে, এইবার তুমি একটা সেটা নিস্তরিত পদার্থ, নিউট্রাল মেটেরিয়াল, এবার তার কাছে একটা চার্জ বডি, ধরো পজিটিভলি চার্জ বডিকে নিয়ে এলে, এবার সেই পজিটিভলি চার্জ বডির উপস্থিতিতে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হয়ে তার কাছাকাছি গিয়ে পৌঁছে গেল। তাহলে ইলেকট্রনগুলো যেদিক থেকে এসে ভিড় মানে অন্য জায়গায় ভিড় করলো, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল, ইলেকট্রন ডেফিসিট হয়ে গেল, সেই জায়গাটা তার মানে প্রোটন তো যেমন তেমনই রইল। এবার ন্যাচারালি কী দাঁড়ালো, তা সেই জায়গায় তোমার সেই জায়গাটা অপেক্ষাকৃত পজিটিভলি চার্জ, আর তোমার চার্জ বডিটার যে নিকটবর্তী প্রান্ত সেইটা সেই জায়গাটা নেগেটিভলি চার্জড হয়ে গেল। তার মানে সহজ কথায় আবেশ বেসিক্যালি হচ্ছে মানে যেখানে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন চার্জ পার্টিকেলগুলোর একটা সেপারেশন হয়। অর্থাৎ যখন তোমার ওই বাইরে থেকে বাইরে কোনো কী বলবো পজিটিভলি চার্জ পার্টিকেল বা পজিটিভলি চার্জ মেটেরিয়াল তুমি কিছু রাখো নি, যখন ইলেকট্রোনিউট্রাল ছিল ওই পদার্থটা, যে পদার্থটার আবেশ ঘটাতে চাইছি সে পদার্থটা যখন একদম মানে ইলেকট্রোনিউট্রাল ছিল, কোনো চার্জ সেপারেশন হয়নি, সেই সময় ওই ওভারঅল পজিটিভ চার্জ এবং ওভারঅল নেগেটিভ চার্জের চার্জ সেন্টারগুলো একই পয়েন্টে ছিল, অর্থাৎ একই পয়েন্টে কোয়েনসাইড করেছিল। মানে যত প্রোটন আছে ওই টুকরোটার মধ্যে এবং যত ইলেকট্রন আছে সেই টুকরোটার মধ্যে তাদের চার্জ সেন্টারগুলো পরস্পরের উপর ওভারল্যাপড হয়েছিল। এইবার ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যান এক্সটার্নাল চার্জড বডি তোমার দেখা গেল নেগেটিভ চার্জগুলো একটু একটা দিকে এগিয়ে এলো ডিউ টু অ্যাট্রাকশন, আর পজিটিভ চার্জগুলো যেমন তেমনই রইল। অর্থাৎ সেক্ষেত্রে একটা চার্জ সেন্টারগুলোর মধ্যে, অর্থাৎ নেগেটিভ চার্জ সেন্টার আর পজিটিভ চার্জ সেন্টারের মধ্যে একটা সেপারেশন হলো, নাথিং মোর। এবং ব্যাপার হচ্ছে এই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো, আদিকণাগুলো তাদের আগেকার স্থান ছেড়ে ডিসপ্লেস হলে তবেই আবেশ হয়। তা সুতরাং আদিকণার আর আবেশ হয় না, আদিকণাগুলো এলে পদার্থটির আবেশ হয়, আদিকণার আবেশ বলে কিছু হয় না। আমার লজিকটা বুঝতে পেরেছো সৌমিক? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ। তাহলে কি স্যার মানে নিউট্রনের জায়গায় যদি অন্য কোনো মানে ধরা যাক আরো তো কত রকম কণা রয়েছে ফান্ডামেন্টাল পার্টিকেলস, ঠিক। তো তাদের মধ্যে যদি নিউট্রন ছাড়া যদি আরো কোনো মানে এরকম নিউট্রাল কোন একটা পার্টিকেলকে প্রোটন বা কোনো চার্জ পার্টিকেলের সামনে রাখা হয়, তাহলেও কি তাদের আবেশ হবে না? না না, ফান্ডামেন্টাল পার্টিকেলের ক্ষেত্রে এই ব্যাপারটা নেই। আবেশ বেসিক্যালি একটা তোমার ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন, আবেশটা কোনো মাইক্রোস্কোপিক ফেনোমেনন নয়।
ঠিক আছে, ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন মানে কি, আমি একটা বাল্ক চার্জ মানে অনেক পরিমাণ চার্জ সহজ কথায় সরিয়ে নিয়ে এলাম, সেটা হচ্ছে তোমার আবেশ, আর কিছু না। বেসিক্যালি সেখানেও সেই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনই হচ্ছে, অন্য কিছু হচ্ছে না। বেশ, আমরা এগোই আস্তে আস্তে। এখানে ছিল আমাদের এফ, আচ্ছা প্রপোর্শনাল চিহ্নটাই লিখি, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটাকে যদি আমরা কি করি, ওই সমান চিহ্ন দিয়ে লিখি, তাহলে আমার একটা কনস্ট্যান্ট লাগবে। সেই কনস্ট্যান্টটাকে আমরা এক কাজ করি, আমরা একদম এসআইতে লিখছি 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে, এত বড়টা হচ্ছে কনস্ট্যান্ট। এইবার এইখানে এপসাইলন 0টাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এর একটা ভ্যালু আছে, ভ্যালুটা 8 পয়েন্ট সামথিং হয়, সামথিংটা একটু আমার দেখে লিখতে হবে, ভুলে যাই ভ্যালুটা। 10⁻², তারপর 8.89 × 10⁻², 8.89, 8.854। ও ঠিক আছে, 854 ইন্টু 10⁻², তাই তো? এইটা তো, ইয়েস স্যার, এসআইতে। হ্যাঁ এসআইতে। এর ইউনিট কি হবে? স্যার, বলো। আপনার লেখা কিন্তু আমার একদম উল্টো দিক থেকে আসছে। উল্টো দিক থেকে আসবে, তুমি আমার স্ক্রিন শেয়ারটা অন করো। আমার স্ক্রিন শেয়ার যে স্ক্রিনটা দেখতে পাবে, সেই স্ক্রিনটা অন করো। এবার সোজা এসছে রঙ্গি? ইয়েস স্যার, এসছে। স্যার, হ্যাঁ বলো। স্যার কনস্ট্যান্টের মান যে 1/4 পাই এপসাইলন 0, এটা কিভাবে প্রমাণ করব? অ্যাকচুয়ালি যখন এই সূত্রটা তোমার তৈরি হয়, তখন তো এসআই সিস্টেম বাজারে ছিল না, তখন সিজিএস ছিল। এবার সিজিএস এর বেলায় মজা হচ্ছে যে তখন চার্জের ইউনিট তৈরি হয়নি, জানো তো। যখন কুলম্ব এই সূত্র তৈরি করছেন, তখন কতটা চার্জের কনসেপ্ট তো প্রথম, মানে কুলম্বই অ্যাকচুয়ালি ওই চার্জ কথাটা ব্যবহার করেন। তার আগে বলতে পারেন কেউ, কিন্তু তার কোনো ভিত্তি ছিল না কথাগুলো বলার। চার্জ কি সেটা খায় না মাথায় দেয়, কেউ খুব ভালোভাবে বুঝতেন না। তা কুলম্ব প্রথম ইন্ট্রোডিউস করেন আধান বা চার্জ কথাটা। তা এই চার্জের তখন ইউনিট ন্যাচারালি নেই, কতটা চার্জকে ইউনিট চার্জ বলবো। ঠিক যেরকম সেই আমরা নিউটনস ল পড়েছিলাম যখন মেকানিক্সে, যে এফ ইকুয়াল টু কে এম এ হয়েছিল। হ্যাঁ, কে এম এ হয়েছিল, সেই কেটাকে আমরা ভ্যানিশ করে দিয়েছিলাম, 1 করে দিয়েছিলাম একটা যুক্তি খাটিয়ে। ঠিক তেমনি কুলম্ব তাই করলেন। কুলম্ব বললেন যে দুটি আধানকে যদি শূন্য মাধ্যমে রাখা হয়, ইফ দ্য চার্জেস আর কেপ্ট ইন ভ্যাকুয়াম, তাহলে তোমার এইখানে যে কনস্ট্যান্ট টার্মটা, এই কনস্ট্যান্ট টার্মটা 1 হয়ে যায়। অর্থাৎ সহজ কথায় এফ ইকুয়াল টু তখন Q1 Q2 বাই আর স্কোয়ার। অর্থাৎ ইন ভ্যাকুয়াম, শূন্য মাধ্যমের মধ্যে, and in CGS units, F equal to Q1 Q2 by R square। অর্থাৎ সহজ কথায় কোনো কনস্ট্যান্ট থাকে না, কনস্ট্যান্ট থাকে না বলা উচিত নয়, কনস্ট্যান্টের ভ্যালুটা 1 হয়। কনস্ট্যান্ট থাকে না মানে 0 হয়ে যাবে, 0 হলে তো ইকুয়েশনটাই তৈরি হবে না।
কনস্ট্যান্টের ভ্যালুটা তখন 1। এইবার এইটা ধরে বেশ চলছিল। পরবর্তীকালে অন্য সোর্স থেকে যখন কুলম্বের সঙ্গে অন্যান্য রাশির যখন সম্পর্ক তৈরি হলো, ইলেকট্রিক কারেন্ট ইত্যাদি যখন তৈরি হলো, তখন দেখা গেল এসআই সিস্টেমে এই ইকুয়েশনটাকে রিরাইট করতে গেলে আমার এই কনস্ট্যান্টটা এইরকম ধরনের একটা ফর্ম আসছে, 1/4πε0। এপসাইলন জিরোটাকে নাম দেওয়া হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এর একটা অদ্ভুত সিগনিফিকেন্স আছে, এখন বোঝাতে পারবো না। ক্লাস 12-এ যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়বে সেখানে দেখবে এই আমাদের আরও একটা টার্ম সেখানে ইন্ট্রোডিউসড হয়, সেটাকে বলে, এটা যেমন শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ওটাকে বলা হয় শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। এটা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ওটা পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। এবং মজাটা হচ্ছে ওইখানে এইরকমই একটা টার্ম আসে, সেইটা হচ্ছে 1/4π ইন্টু μ0। মানে ওই যে এক্সপ্রেশনগুলো আমরা তখন পড়বো, দেখো এই 1/4π টার্মটা কিন্তু দুটোতেই আছে। এটাতে 1/ε0 অর্থাৎ ε0 দিয়ে ভাগ হয়ে আছে, এটা μ0 দিয়ে গুণ হয়ে আছে। এই μ0টাই হচ্ছে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস। তো যাকে এটা এসআই সিস্টেমে কনভার্সনের ফলে এরকম একটা চেহারা এসছে। স্যার বলছি যে ওই স্যার তো সিজিএস হ্যাঁ বলো। সিজিএস তাহলে কি, যেমন ধরুন মানে এফ ইকুয়াল টু কে এম এর ক্ষেত্রে আমরা যেমন করেছিলাম যে একক বলের সংজ্ঞা অনুযায়ী সেখান থেকে মাসটাও এক, অ্যাক্সিলারেশনটাও এক, এরকম করে ধরে বলটাও একই বেরোচ্ছে, সেখান থেকে বার করেছিলাম যে কে এর মানটা এক। তাহলে এইখানে এই যে ধ্রুবকটা মানে 1/4πε0, এই বলছি মানে কে যে মানটা সেটা হচ্ছে সিজিএস এ, তো ওখানেও কি মানে Q1 Q2 আর স্কোয়ার এই সবগুলোকে মানে এক একক ধরে নেওয়া হয়েছিল? একদম। ব্যাপার হচ্ছে যে পরিষ্কার বলা হয়েছিল যে মানে ওখানে ওই এই সূত্রটা থেকেই আসলে তোমার সিজিএস পদ্ধতিতে আধানের এককটা নির্ণয় করা হয়েছিল। কিভাবে বলা হয়েছিল যে দুটি সমান পরিমাণ আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকলে যদি তারা পরস্পরকে একক বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করে, অর্থাৎ এদের মধ্যে দূরত্বটা হচ্ছে একক অর্থাৎ 1 সেন্টিমিটার, এরা পরস্পরকে হয় আকর্ষণ করবে নাহলে বিকর্ষণ করবে, কত বল দিয়ে না 1 ডাইন বল দিয়ে, তখন এই আধানগুলোকে আমরা একক আধান বলবো সিজিএস সিস্টেমে। এবং সেটাকে নাম দেয়া হলো সিজিএসে 1 ESU অফ চার্জ। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সিজিএস সিস্টেমে আধানের একক কি, তুমি যদি লিখে দিলে ইএসইউ তাহলে কিন্তু শূন্য পাবে। তোমাকে ইএসইউ কথাটা হচ্ছে কমন কথা, ইএসইউ অফ চার্জ হয়, ইএসইউ অফ পোটেনশিয়াল হয়, ইএসইউ অফ ক্যাপাসিটেন্স হয়, ইএসইউ কথাটা হচ্ছে কমন টার্ম। তোমাকে কিন্তু এই 1 ESU অফ চার্জ বা 1 ESU আধান বাংলায় লিখলে এই কথাটা কিন্তু লিখতে হবে। সিজিএস পদ্ধতিতে চার্জের একক 1 ESU অফ চার্জ। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, যখন ওনারা ধরে নিচ্ছেন মানে বিজ্ঞানী যখন ধরে নিচ্ছেন যে আমি শূন্য স্থানে সমপরিমাণ দুটো আধানকে রাখলাম এবং তারা 1 সেন্টিমিটার দূরত্বে বর্তমান, তখন তিনি তার যে কনস্ট্যান্ট মানে কুলম্বীয় যে কনস্ট্যান্ট তার মান তিনি জানেন না। তাহলে কি করে তখন বুঝছেন যে তারা এক ডাইন বল দিয়েই পরস্পরকে আকর্ষণ করবে? ওরে বাবা, তিনি তো তেমনি আধানের মানটাও তো জানেন না। তিনি তো তখন আধানের মানটাও তো মাপেননি, কারণ আধানের মানটা তাহলে আমার বক্তব্য সেটা তুমি ফিজিক্যাল রিয়েলিটিটা ভাবো না। তুমি দুটো আধানকে রেখেছো সমজাতীয় আধান, তুমি এই বিষয়ে কনফার্ম, তাদেরকে 1 সেন্টিমিটার দূরত্বে রেখেছো, দেখছো মেপে যে তাদের আধানের পরিমাণটা কমা বাড়া করে দেখছো, দূরত্বটা কিন্তু 1 সেন্টিমিটারই রেখেছো, আধানের পরিমাণটা কমা বাড়া করাটা তোমার হাতে আছে। আধানের পরিমাণটা কমা বাড়া করলে মানে হয় দুটোরই কমালে নাহলে দুটোরই বাড়ালে, এই করছো। এই করতে করতে দেখলে যে একটা সময় আসবে আধান দুটি পরস্পরকে পারফেক্টলি 1 ডাইন ফোর্স দিয়ে হয় অ্যাট্রাক্ট করছে না হলে রিপেল করছে। এই অবস্থায় উনি ইনফারেন্স টানলেন, এই অবস্থায় আধানগুলোর মান হচ্ছে 1 ESU। এবার তুমি মানে কনস্ট্যান্টের প্রয়োজন কি?
বুঝতে পারা গেল কি বললাম সৌমিক? হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা গেছে, হ্যাঁ বুঝেছি। কারণ আধানের তো তখন একক তৈরি হয়নি। আচ্ছা, এবার একটা কথা বলি যে এই এটা যেমন শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, বাস্তবে তো সব মাধ্যম সবসময় তো আমরা শূন্য মাধ্যম পাই না। আমরা মোটামুটি এয়ারটাকেও শূন্য মাধ্যম ধরে নিতে পারি ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস। এছাড়া তোমার অন্য যে কোনো মাধ্যমে, ধরো দুটো আধানকে তোমরা কেরোসিনের মধ্যে চুবিয়ে রেখে তুমি তাদের মধ্যে বলটা, আকর্ষণ বলটা তুমি ক্যালকুলেশন করছো, সেই ক্ষেত্রে কিন্তু এই এপসাইলন জিরোটা আর এপসাইলন জিরো থাকবে না। তখন কিন্তু সেটা ওই কেরোসিন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হয়ে যাবে, অর্থাৎ যে মাধ্যমে রেখেছো সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ইট ইজ দ্য বিউটি, যে তোমার দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা ছিল সেটাও কিন্তু এই রকম টাইপেরই, অর্থাৎ ভর দুয়ের গুণফল, অর্থাৎ কি ছিল সেখানে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, equal to g into m1 m2 by r square. F equals to gm1 m2 by r square. সেটা ছিল F ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। মজাটা দেখো, এই তলায় এই 1 বাই আর স্কোয়ার মানে গুণ হয়ে আছে, এখানেও 1 বাই আর স্কোয়ার গুণ হয়ে আছে। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই দু ধরনের বলের ক্ষেত্রেই কিন্তু এই ইনভার্স স্কোয়ার লটা ফলো করছে। এই যদি কোনো বল দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, ইফ এনি ফোর্স ইজ ডাইরেক্টলি কি বলে ওটাকে, ব্যস্তানুপাতিকের ইংরেজি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ এ কোয়ান্টিটি, সেই ফোর্সটাকে বলা হয় টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, রাদার to the square of the distance, then force is inverse, then that force obeys inverse square law of force. তো এই দুটো ফোর্সই ইনভার্স স্কোয়ার ল ফোর্সের ফলো করছে, মেনে চলে। এখানে আধান দুটোর প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল ছিল, Q1 Q2 সঙ্গে F টা প্রপোর্শনাল, এখানে M1 M2 সঙ্গে F টা প্রপোর্শনাল, বাট দ্য ডিফারেন্স লাইজ, তফাৎটা কোথায়? এই কনস্ট্যান্টটা যা ছেড়ে দাও, এর ক্ষেত্রে কনস্ট্যান্ট আলাদা, এর ক্ষেত্রে কনস্ট্যান্ট আলাদা, এই ডিফারেন্সে আসছি না, অন্য ডিফারেন্সে ভাবি। গ্র্যাভিটেশনাল ফোর্স যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা কোনো মাধ্যমের উল্লেখ করিনি, অর্থাৎ উই হ্যাভ নট সাইটেড অ্যাবাউট দ্য মিডিয়াম, যে ভর দুটো জলের মধ্যে রাখা আছে না তেলের মধ্যে রাখা আছে না বাতাসে রাখা আছে, কোথাও কিন্তু আলোচনার মধ্যে আমাদের ছিল না। অথচ তড়িৎ আধানের ক্ষেত্রে বা ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে আমরা উল্লেখ করছি যে আধানগুলো কি মাধ্যমে আছে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম, whereas electrostatic force or electrical force is dependent on medium, অর্থাৎ মিডিয়াম ডিপেন্ডেন্স আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বেলায়, গ্র্যাভিটেশনাল ফোর্সের বেলায় কিন্তু মিডিয়াম ডিপেন্ডেন্স কিন্তু নেই। এই ক্ষেত্রে আর একটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে জিটা ছিল, এই জিটার একটা নাম ছিল সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সেই জন্যেই কিন্তু মাধ্যমের উপর নির্ভরতা ছিল না বলেই কিন্তু আমরা এই ধ্রুবকটাকে সার্বজনীন করতে পেরেছিলাম, ইউনিভার্সাল করতে পেরেছিলাম, অর্থাৎ সমস্ত জায়গায় অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে যেহেতু মিডিয়ামের উপর ডিপেন্ডেন্স আছে, সেই জন্য এই ধ্রুবকটাকে আমরা সার্বজনীন ধ্রুবক করতে পারছি না। সার্বজনীন ধ্রুবক না করে আমরা এই ক্ষেত্রে যদি ধরো এখানে এপসাইলন 0 লিখেছি, এটা শূন্য মাধ্যমে আধানটা রেখেছি বলে, এখানে যদি আমি কেরোসিনের রাখতাম সেক্ষেত্রে আমি এটা এপসাইলন লিখতাম। এই এপসাইলনটা, এই তড়িৎ ভেদ্যতাটা কার না কেরোসিনে, এপসাইলন মানে কেরোসিনের তড়িৎ ভেদ্যতা কত আমায় জানতে হবে, সেই ভ্যালুটা এখানে আমায় পুট করতে হবে। অর্থাৎ এই গোটা কনস্ট্যান্টটা তখন মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে উঠত বা উঠেছে, এই ক্ষেত্রে উঠেছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, স্যার দুটো কোশ্চেন আছে। বলো। স্যার এক নম্বর হচ্ছে তড়িৎ ভেদ্যতার সংজ্ঞাটা কিরকম হবে? দরকার নেই এখন, এখন তড়িৎ ভেদ্যতার অনেক অ্যাঙ্গেল থেকে সংজ্ঞা দেওয়া যায়, ক্যাপাসিটেন্স থেকে দেওয়া যায়, চার্জ থেকে দেওয়া যায়।
এক্ষুনি মাথা খারাপ করো না, কারণ আরও অনেক এমন প্যারামিটার্স আসবে যে প্যারামিটার্সগুলো তোমাদের একটু হজম করা এখন কঠিন হবে। শুধু একটু জেনে রাখো স্যার যে শেষ করতে দাও, যে যে মানে এমন একটা এটা প্যারামিটার, যে প্যারামিটারটা কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা কত সহজে বা কত কষ্ট করে পাস করবে তার একটা মেজারমেন্ট মাত্র। বুঝতেই পারছো, এপসাইলনের ভ্যালু হ্যাঁ, স্যার। যত বড় হবে এফটা তত কম হবে। তাই তড়িৎ ভেদ্যতা যত, মুখে বলছি ভেদ্যতা কিন্তু আসলে অভেদ্যতা, মানে এপসাইলনের ভ্যালু যত বড় হবে এফ তত কম হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফোর্স কমে যাবে। তাই তো, যেহেতু এটা ডিনোমিনেটরে হ্যাঁ, আছে, হরে অবস্থান করছে। ইউনিভার্সিটি হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন বিক্রমের? স্যার, হ্যাঁ স্যার, দুটোই মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর মানে যেটা কুলম্বের সূত্র, দুটোই হচ্ছে বলের উপর নির্ভর করছে, মানে দুটোই অ্যাকচুয়ালি একটা বল। তাহলে আমি দুটোর বল, ধরুন সিজিএস এ ওয়ান ডাইন ধরলাম, আর দুটো মানে দুটো বস্তুর মধ্যে দূরত্ব আর, আর দুটো কণার মধ্যে দূরত্ব আর, তড়িৎ আধানের মধ্যে। তাহলে কি আমি এটা বলতে পারবো যে M1 M2 is proportional to Q1 Q2? বুঝতে পারলাম না, আরেকবার বলো প্রশ্নটা। স্যার, দুটো বস্তু আছে M1 আর M2 ভরের, তাদের মধ্যে দূরত্ব আর, আর দুটো আধান আছে Q1 আর Q2, তাদের মধ্যে এক দূরত্ব মিনিট এক মিনিট এক মিনিট, M1 আর M2 এখানে কিন্তু বস্তু মানে হচ্ছে, বস্তু মানে বড় বস্তু নয়, এগুলো হচ্ছে বিন্দু ভর। হ্যাঁ, মানে যদি বিস্তৃত স্যার। বস্তু হয় সেক্ষেত্রে নিউটনস ল এইভাবে ব্যবহার করা যায় না। এগুলো ওই যে M1 M2, তো এইরকম একটা ছবি আঁকতাম যখন পড়িয়েছিলাম তোমাদের, এখানে M1 লিখেছিলাম, এখানে M2 লিখেছিলাম, এখানে R লিখেছিলাম। এইখানে এই বস্তুগুলো দিজ আর অল পয়েন্ট অবজেক্টস, মানে বিন্দু ভর। আচ্ছা, বিন্দু ভর বিশিষ্ট বস্তু, স্যার। তাদের মধ্যে দূরত্ব আর রেখেছি, এবং তাদের দুজনের হ্যাঁ। মানে ইলেকট্রিক্যাল ফোর্সটাও 19, এইটাও 19, অর্থাৎ তোমার হ্যাঁ স্যার। দুটো ফোর্সই 19। বেশ, তারপর বলে যাও। তাহলে আমি এটাকে বলতে পারবো যে M1 M2 is proportional to Q1 Q2? মানেটা বোঝা গেল না, কেন কেন এরকম বলতে চাইছো কেন? স্যার, কারণ দুটোই তো অ্যাকচুয়ালি ফোর্স। হ্যাঁ, ফোর্স তো। তাহলে আমি যদি তাদের মধ্যে দূরত্বটা, মানে দুটোর মধ্যে দূরত্ব আর, আর তাদের তাদের M1 M2 আর Q1 Q2 তাহলে তো সমান হওয়ার কথা, মানে যেহেতু মানে ভ্যারিয়েশনের সূত্র অনুযায়ী। না, সেটা ম্যাথমেটিক্যালি স্ট্যান্ড করতে পারে তুমি যেটা বলছো, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কিছু নেই। ফিজিক্যাল সিগনিফিকেন্স কিছু নেই, কারণ প্রপোর্শনাল অ্যাকচুয়ালি একটা জিনিস বলি, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে খুব উইক ফোর্স। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের তুলনায় যথেষ্ট দুর্বল, এবং তুমি যদি দুটোর ক্ষেত্রেই ওয়ান ডাইন ফোর্স মানে অবটেন করতে চাও, দেখা যাবে মাসগুলো বিরাট বিরাট করতে হয়েছে, মানে এত বড় করতে হয়েছে তুমি কল্পনা করতে পারবে না। সেক্ষেত্রে তুমি ওই ওদের মধ্যে আর দূরত্বে মাসগুলোকে রাখতে পারবে না, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কিছু নেই আর কি, সেই অর্থে ম্যাথমেটিক্যালি কারেক্ট। স্যার তাছাড়াও তো এমনিতেও তো কুলম্বের সূত্র তো মানে কি বলে মাধ্যম নিরপেক্ষ, আর আপনার ওই কি বলে ওই F সমান G ইন্টু M1 M2 বাই R স্কয়ার, ওই সূত্র তো মাধ্যম নিরপেক্ষ নয়। না না, ও সেটা বলেনি, ও যেটা বলেছে সেটা, ও যেটা দুটোই বলেছে তো একইভাবে আছে। সেটা ম্যাথমেটিক্যালি কারেক্ট, ভুল বলেনি কিছু। আমি ধরো দুটো বস্তুকেই শূন্য মাধ্যমে রেখেছি, অর্থাৎ এইখানে দুটো বস্তুকে রেখেছি, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ধরো R, এদের মধ্যে ডিস্টেন্স R, এইটার মাস হচ্ছে M1, এর মাস হচ্ছে M2, এটার চার্জ হচ্ছে Q1, এর চার্জ হচ্ছে Q2। তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী, তাহলে যদি তোমার এফ ইলেকট্রিক্যালটা এফ গ্র্যাভিটেশনালের সঙ্গে সমান হয়ে যায়, এফ জির সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এফ ইলেকট্রিক্যাল তাহলে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কোয়ার, এইটা ইকুয়াল টু তাহলে 1/4 1/9 G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার। এইটা হওয়া উচিত। দুটো ফোর্স আমি সমান করলাম, তাহলে R স্কোয়ার ভ্যানিশেস ফ্রম বোথ সাইডস, আর এই শূন্য মাধ্যমেই রেখেছি মাসগুলোকে, তাহলে Q1 Q2 ইজ ইকুয়াল টু তাহলে G বাই
4πε0 ইন্টু m1 m2, এইটা বলতে চাইছে বিক্রম। এইটা গোটাটাই কনস্ট্যান্ট টার্ম, যেহেতু শূন্য মাধ্যমে আছে, এটা শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, যেটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ এই গোটাটাই হচ্ছে একটা ধ্রুবক। তাহলে Q1 Q2 ইজ প্রপোর্শনাল টু m1 m2। ব্যাপার হচ্ছে এটা তোমার অ্যাজ সাচ কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নেই। তবে হ্যাঁ, একটা কথা বলি, তুমি আধানের পরিমাণ বাড়াতে গেলে তোমাকে মাসের পরিমাণও বাড়াতে হবে। বুঝতেই পারছো যে যত মাস বাড়াবে তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বাড়বে। ইলেকট্রন, তবেই তো তুমি ইলেকট্রন হয় দেবে, নাহলে নেবে। তাহলে ইলেকট্রনের সংখ্যা বাড়াতে গেলে বা কমাতে গেলে তোমাকে মাস বেশি নিতেই হবে। অর্থাৎ চার্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস, সেটা কোনো ম্যাথামেটিক্যাল সম্পর্ক নয়, কিন্তু ফ্রম ফিজিক্যাল কনসিডারেশনস, যে তুমি তোমার এক বালতির মধ্যে, মানে একটা বালতির মধ্যে তুমি যদি মনে করো আমি এক চৌবাচ্চা জল ভরে ফেলবো, সেটা সম্ভব নয়। তার জন্য তোমার আর একটা চৌবাচ্চা দরকার। অর্থাৎ তোমার মাসটা তো তার মানে আধার করে চার্জটা আছে, অর্থাৎ বেশি চার্জ দিতে গেলে, বেশি চার্জড করতে গেলে কোনো বডিকে, উই হ্যাভ টু ইনক্রিজ দ্য মাস অলসো। ক্লিয়ার বিক্রম? হ্যাঁ স্যার। এটা কিন্তু কোনো স্যার কিন্তু হ্যাঁ বলো। হ্যাঁ আপনি বলুন। না না, তুমি যেটা বলছো বলে না, এবার আমি নেক্সট টপিকে ঢুক। না মানে এই আপনি যে লাস্টের যে কথাগুলো বললেন না, যে মানে যদি আমি আধানটাকে যদি আমি বাড়াতে চাই তাহলে আমার মাসটাকেও বাড়াতে হবে। হ্যাঁ তাহলে স্যার আমরা তো হ্যাঁ আমরা তো জানি যে একটা প্রোটন কে মানে নিউট্রালাইজ করবার জন্য একটা ইলেকট্রনই যথেষ্ট, কিন্তু একটা ইলেকট্রনের থেকে একটা প্রোটনের ভর তো অনেকটা বেশি, তাহলে কি করে করছে? তাহলে তো অনেকগুলো ইলেকট্রনই একটা প্রোটনকে হয়তো নিউট্রালাইজ করতে পারবে। বোকা বোকা কথা হয়ে গেল সৌমি। ভরের ক্ষেত্রে পজিটিভ মাস নেগেটিভ মাস বলে কিছু হয়? স্যার চার্জটা তো সমান, সব থেকে বড় কথা তো এটাই, চার্জ সমান হলেই তো নিউট্রালাইজ করে দেবে। আর ও নিউট্রালাইজ করার কথা কোথাও বলেনি। ও কিন্তু নিউট্রালাইজ করার কথা এই এক্সপ্রেশনের মধ্যে কোথাও নেই। এমন তো হতেই পারে না মানে আমি নিউট্রালাইজেশনের কথাটা আমি আপনি যেহেতু বললেন না যে ভরটা বাড়ালে আধানের পরিমাণটাও বাড়বে, সেই হ্যাঁ, জন্যই আমি তুমি বললাম। তুমি তুমি সহজ কথায় একটা বডিকে তুমি চার্জ করতে চাইছো, ধরো পজিটিভলি চার্জ করতে চাইছো। এবার তার মধ্যে, সেই বডিটার মধ্যে ধরা যাক 1 কোটি প্রোটন আছে। 1 কোটি প্রোটন আছে মানে 1 কোটি ইলেকট্রনই ছিল তার মধ্যে, তার চেয়ে বেশি ইলেকট্রন থাকার কথা নয়। তুমি এবার ইলেকট্রনগুলোকে বার করে নিচ্ছ, পজিটিভলি চার্জ করছো। তুমি এবার এমন একটা প্রক্রিয়া চালালে যাতে 1 কোটি ইলেকট্রন বেরিয়ে এলো। এবার তুমি আরও বেশি চার্জ করতে চাইছো বডিটাকে, পারবে করতে? কোথা থেকে ইলেকট্রন নিয়ে নেবে? বোঝা গেছে যুক্তিটা? হ্যাঁ স্যার। বেশ, আমরা এই জায়গাটা আবার ফিরে আসি। এই এক্সপ্রেশনটায় আমি ফিরে আসছি। শূন্য মাধ্যমে আছে ধরে নিচ্ছি, এবং শূন্য মাধ্যমে থাকার জন্য এটাকে F0 দিয়ে লিখছি, 1/4πε0 Q1 Q2 by r²। দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1। ε0 কিন্তু পারমিটিভিটি অফ ফ্রি স্পেস যেটা বলেছি, এটা কিন্তু হচ্ছে একটা সার্বজনীন ধ্রুবক। কিন্তু স্যার বলছিলাম যে ওই আপনি যে বলছিলেন না যে কোনো মানে মানে মাধ্যম পাল্টালে আমরা পারমিটিভিটিটা পাল্টাবে, অর্থাৎ না এটা মাধ্যম সাপেক্ষ, এই সূত্রটা কুলম্বের সূত্রটা। তাহলে স্যার যেখানে মানে মহাকর্ষীয় ধ্রুবক কুলম্ব সাপেক্ষ মাধ্যম সাপেক্ষ নয়, কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে অনেক উইক, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মানে মাধ্যমের উপর নির্ভর করছে কেন? কারণ দুটো ফোর্সের অরিজিন আলাদা বলে। বাস্তবে যে বলগুলো, 4 রকমের বল আছে নিজে মুখেই বললে, সেই 4 রকমের বলের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স আলাদা এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আলাদা। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্যাটাগরিতে পড়ে, আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্স আলাদা নিজস্ব ক্যাটাগরি, এবং দুজনের মানে উৎপত্তির কারণ ভিন্ন। গ্র্যাভিটেশনাল ফোর্সের উৎপত্তির কারণ নিয়ে এখনও গবেষণা শেষ হয়নি। বুঝতেই পারছো, গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে ওই সব সেই ঈশ্বর কণা, অমুক তমুক, হিগস বোসন ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন গবেষণা এখনো চলছে। তা সুতরাং দুটোর উৎপত্তির কারণ আলাদা।
তুমি যদি বলো স্যার আর স্যার ওই নুনের দানায় যতটা নোনতা লাগছে চিনির দানায় ততটা মিষ্টি লাগছে না কেন, এটা কোনো উত্তর নেই, কারণ চিনির দানার মানে মিষ্টত্বটা এক রকমের প্রপার্টি, আর নোনতা সেটা অন্য ধরনের প্রপার্টি, একটা আরেকটার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। সুতরাং গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটো ফোর্স হলেও দুজনের যেহেতু উৎপত্তি আলাদা, সেই উৎপত্তির গত কারণে একটা স্ট্রং তুলনামূলকভাবে একটা উইক। বলো। স্যার বলছি যে মানে কোন একটা মাধ্যমের পারমিটিভিটিটা বার করবার জন্য কি ওই পরাচুম্বকীয় ধ্রুবকটা লাগে? পরাচুম্বকীয় ধ্রুবক, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা আসতে দাও আগে, একটু আমাকে মানে এগোতে দাও। আমি তো একটু করে এগোচ্ছি, হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ছি। পরা বৈদ্যুতিক ধ্রুবক, পরা চুম্বকীয় হয়তো। পরাচুম্বক নয়, সরি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল হয়েছে, হ্যাঁ। হুম। এই এই জিনিসটাই ধরো, এই দুটো আধানকে আমি অন্য একটা মাধ্যমে রেখেছি, সেখানে ধরো যে বলটা অনুভূত হচ্ছে সেটার জন্য লিখলাম 4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এটা আমার ইকুয়েশন 2। সেক্ষেত্রে এই যদি 1/2 এইটা যদি করি, এই এক্সপ্রেশন দুটোকে যদি একটা আরেকটাকে দিয়ে ভাগ করি, তাহলে F0/F ইকুয়াল টু দাঁড়ালো 1/4 পাই এপসাইলন 0 বাই 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, এদিকেও Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এটা এই গোটা জিনিসটা কেটে গেল, শুধু রইল এই জায়গাটা। এখানেও 4/4 কেটে দিয়ে একবারে লিখবো এপসাইলন বাই এপসাইলন 0। F0/F হচ্ছে এপসাইলন বাই এপসাইলন 0, এইটাকে কে দিয়ে লেখা হয়, এই কেটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, বাংলায় বলা হয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাই আমাদের অ্যাকচুয়ালি ডেটা শিট পাওয়া যায় বিভিন্ন মেটেরিয়ালের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত। এইখান থেকে দেখো এপসাইলন ইকুয়াল টু তাহলে এপসাইলন 0 কে, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা 2 নম্বর যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি তার মানে আমাদের দাঁড়াচ্ছে আর কি এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলনের জায়গায় এই 4 পাই যেমন আছে রইল, এপসাইলনের জায়গায় তাহলে এপসাইলন 0 কে লিখলাম, আর Q1 Q2 বাই আর স্কোয়ার লিখলাম। এইবার এই 1/k কে বাইরে যদি বার করে রাখি, তাহলে 1/k ইন্টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এইটা মানে হচ্ছে আবার F0। এই ব্র্যাকেটের মধ্যে অংশটা হচ্ছে তার মানে F0। তার মানে সহজ কথায়, বা এইখান থেকেও বলতে পারতাম, অত কঠিন করে ভাবার দরকার ছিল না, এটা হচ্ছে তার মানে F0/k, অর্থাৎ অন্য কোনো মাধ্যমে রাখলে ইলেকট্রিক ফোর্সটা শূন্য মাধ্যমে রাখলে যা ফোর্স হতো তার 1/k টাইমস হয়ে যায়। অর্থাৎ যে মাধ্যমে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি, সে তত কম ইলেকট্রিক ফোর্স তোমার দেবে আর কি। সহজ কথায় কে এর ভ্যালু যত বাড়বে, বুঝতেই পারছো, এর তত কমবে, যেহেতু ডিনোমিনেটরে আছে। হ্যাঁ স্যার, কে তার মানে মানে দুটো মাধ্যমের প্রতিসরণের মধ্যে একটা কাজ করছে খানিকটা, মানে অ্যানালজিক্যালি ভাবলে মাধ্যমের প্রতিসরাঙ্ক যেমন আলোর বেগ কমিয়ে দেয়, তেমনি করে এটাও কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটাকে, ইলেকট্রিক ফোর্সটাকে যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি অলরেডি আমরা যেটুকু শিখেছি, যেটুকু জানি, সেটা হচ্ছে ব্যাটারি সম্বন্ধে আমাদের কম বেশি ধারণা আছে। ব্যাটারি সম্বন্ধে একটা মিসকনসেপশনও আছে, সেটা হচ্ছে যে আমরা কোষ যেগুলোকে তড়িৎ কোষ, সেগুলোকেই ব্যাটারি বলি। আসলে কিন্তু তড়িৎ কোষের সমবায়কে ব্যাটারি বলা হয়, অর্থাৎ একাধিক তড়িৎ কোষ যদি শ্রেণী সমবায় অথবা সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, তখন সেটাকে ব্যাটারি বলা হয়। তার মানে ব্যাটারি ইজ এ কম্বিনেশন অফ সেলস।
তা এই ব্যাটারি নিয়ে তো, হ্যাঁ বলো। তার এমনি কোশ্চেন জিজ্ঞেস করছি, মানে সেই ব্যাটারিতে লেখা থাকে না এ এ এ বা ডবল এ, এগুলো মানেটা কি বোঝায়? এগুলো সাইজ, অর্থাৎ তোমার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে মানে ব্যাটারির ডাইমেনশন কি হবে, অর্থাৎ লম্বা চওড়ায় বা তার ডায়ামিটার কতটা হবে, সেটার ইন্টারন্যাশনাল মাপ আছে। কারণ সেই ইন্টারন্যাশনাল মাপ অনুযায়ী বিভিন্ন ব্যাটারির ক্যাবিনেট তৈরি হয়, অর্থাৎ যার মধ্যে তুমি ব্যাটারিটা ভরবে। তাহলে সুতরাং যারা ম্যানুফ্যাকচারার তারা ঠিক করে নেয় আগে থেকে আমরা কি ধরনের ব্যাটারি ওর মধ্যে মেশিনের মধ্যে আমরা অ্যালাউ করব, সেই অনুযায়ী ক্যাবিনেটের সাইজটা তৈরি করে। এই স্ট্যান্ডার্ডটা না থাকলে তাহলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজে তৈরি করতো বা বিভিন্ন ক্যাবিনেট বিভিন্ন রকমের হতো, তাহলে একটা ব্যাটারি আরেকটা ব্যাটারিতে আরেকটা জায়গায় মানে ভরা যেত না, ঢোকানো যেত না। সেই জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে, আর কিছু না। এবার বলি, একটা জিনিস তোমাদের শেখানোর ইচ্ছে আছে, যদি পারমিশন দাও তাহলে শেখাবো। যদিও এখন ব্যাপারটা আমরা যখন ছোটোবেলায় ক্লাস 9-10-এ পড়েছি তখন সিলেবাসে ছিল, এখন তুলে দিয়েছে, এমনকি 11-এও নেই, 11-12-এও তুলে দিয়েছে। সেটা হচ্ছে কোষ, মানে ইলেকট্রিক সেল সম্বন্ধে ফান্ডামেন্টাল একটু কনসেপশন থাকলে পরবর্তীকালে অনেক ক্ষেত্রে সুবিধে হবে তোমাদের বুঝতে। যদি বলো তাহলে আলোচনা করব। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝিয়ে দিন। বেশ, ইলেকট্রিক সেল বা বাংলায় বলা হয় তড়িৎ কোষ। এর মূলত দুটো ভাগ, সেটা নিচু ক্লাসেই পড়ে এসছো, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল। বাংলায় বলা হয় প্রাথমিক কোষ আর গৌণ কোষ। এই প্রাইমারি সেল হচ্ছে যে সেলগুলো একবার ব্যবহার করা হয়ে গেলে, অর্থাৎ তার মধ্যে উপস্থিত রাসায়নিক পদার্থগুলো ক্ষয় হয়ে গেলে আর দ্বিতীয়বার রিচার্জ করা যায় না, সেগুলি হচ্ছে প্রাইমারি সেল। আমরা এই ধরনের ব্যাটারি, এই ধরনের সেল, রিমোট কন্ট্রোল যেগুলো আমাদের বাড়িতে ব্যবহার করি বিভিন্ন টিভির বা ইত্যাদির, সেই রিমোট কন্ট্রোলের মধ্যে আমরা এই প্রাইমারি সেল ব্যবহার করি, বা ছোট ছোট টর্চেও ব্যবহার করি, এগুলো সব প্রাইমারি সেল। এগুলো শেষ হয়ে গেলে বা ঘড়িতে ইলেকট্রনিক যে ঘড়িগুলো, দেওয়াল ঘড়ি বলো বা হাত ঘড়ি বলো, তাইতে যে সেলগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে সবগুলি হচ্ছে প্রাইমারি সেল। দে ক্যানট বি রিচার্জড, এবং যদি জোর করে রিচার্জ করতে যাও এক্সপ্লোশন হতে পারে। আর দ্বিতীয় ধরনের সেল হচ্ছে সেকেন্ডারি সেল। এদের মজাটা হচ্ছে এরা এমন একটা কেমিক্যাল রিয়াকশন এদের মধ্যে ঘটায়, যে কেমিক্যাল রিয়াকশানটা যখন ডিসচার্জ হচ্ছে সেলটা, যে রিয়াকশানটা ঘটছে ঠিক চার্জিংয়ের সময় তার রিভার্স রিয়াকশানটা ঘটে। অর্থাৎ সহজ কথায় এ আর বি ধরো রিয়াক্ট করে সি আর ডি তৈরি করছে ডিউরিং ডিসচার্জিং, এবার ডিউরিং চার্জিং সি আর ডি আবার নিজেদের মধ্যে রিকম্বাইন করে আবার এ আর বি ফিরিয়ে দিচ্ছে আমাদের। অর্থাৎ সহজ কথায় এই চার্জিংয়ের সময় ঠিক বিপরীত রিয়াকশানটা ঘটে এবং আমরা আবার কোষটাকে আবার ব্যবহারের জন্য উপযোগী অবস্থায় পাই। এবং এই ব্যাটারি কোথায় ব্যবহার হয়? এই ব্যাটারি বিভিন্ন ধরো গাড়িতে, মানে আমাদের টোটোর ব্যাটারি। মোবাইল ফোনে করতে পারে। হ্যাঁ, ফোনেও আছে, মোটর বাইকে বা 4 হুইলারে, বাসে, লরিতে একটা করে বড় ব্যাটারি থাকে। এমনকি কেউ কেউ বাড়িতে লোডশেডিংয়ে যাতে পাওয়ার কাট না হয় সেই জন্য ইনভার্টার হিসেবে বাড়িতে ব্যবহার করেন বড় ব্যাটারি, দেখবে একটা বেশ বড় বাক্সের মতো। সেই ব্যাটারিগুলো হচ্ছে সব চার্জেবল ব্যাটারি, এবং তার মধ্যে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নিয়ে নেওয়ার পর ব্যাটারিটাকে আবার রিচার্জ করতে হয়। অর্থাৎ উই ক্যান ইউজ দ্য ব্যাটারি মোর দেন ওয়ান্স, মানে একাধিকবার আমরা ব্যবহার করতে পারি। স্যার, হ্যাঁ, তার মানে কি ওই সমস্ত ব্যাটারিতে যখন রিভার্সটা হচ্ছে, মানে যখন ওই আপনি যেটা উদাহরণ দিলেন যে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছে, আবার যখন আমি চার্জে দিচ্ছি সেরকম সময় সি আর ডি বিক্রিয়া মানে একটা রিভার্স রিয়াকশন করে এ আর বি কে পুনরায় তৈরি করছে, যাতে ডিসচার্জিং এর সময় ওটাকে আবার ইউজ করা যেতে পারে। ঠিক ঠিক। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে রিভার্স যে কেসটা, মানে সি আর ডি পরস্পরের সাথে একটা রিভার্স রিয়াকশন করে যে এখন এ আর বি তৈরি করছে, ওই রিয়াকশনটা যাতে হতে পারে তার জন্য কি এই যে তাড়িতিক শক্তি যেটা ইলেকট্রিক্যাল এনার্জি, এটাই কি একটা উদ্দীপক হিসেবে কাজ করছে?
এটাই উদ্দীপক নয়, এটাই এনার্জাইজার, মানে অর্থাৎ যে এনার্জিটা দরকার ওই রিয়াকশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই এনার্জিটাই হচ্ছে ওই ইলেকট্রিক্যাল এনার্জি। যাকে আচ্ছা, আমরা মূলত প্রাইমারি সেল নিয়ে একটু আলোচনা করব। প্রাইমারি সেল যখন প্রথম তৈরি হলো, একদম প্রথমে যে সেল তৈরি হয়েছিল সেটা হচ্ছে সিম্পল ভোল্টাইক সেল, সরল ভোল্টীয় কোষ, বাংলায় সিম্পল ভোল্টাইক সেল, এটাকে বাংলায় বলে। আলেকজান্ডার ভোল্টার নাম থেকে এসেছে? হ্যাঁ, আলেকজান্ডার ভোল্টার নাম থেকে এসছে, উনিই করেছিলেন সিম্পল ভোল্টাইক সেল। তা এইটার ক্ষেত্রে কি উনি ব্যবহার করেছিলেন, ছবিটা আমি ডান পাশে আঁকছি, তাহলে ইকুয়েশনগুলো তলায় লিখব। একটা এরকম পাত্র নিয়েছিলেন, তার মধ্যে একটা কপার প্লেট আর একটা জিঙ্ক প্লেট, এই দুটোকে ডুবিয়ে রাখা হয়েছিল ডাইলিউট সালফিউরিক অ্যাসিড সলিউশনের মধ্যে। অর্থাৎ এইটা ধরো কপার প্লেট আর এইটা হচ্ছে আমার জিঙ্ক প্লেট, এই দুটোকে ডোবানো আছে কোথায় না ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে ডোবানো আছে। এইটাই হচ্ছে বেসিক বা প্রাথমিক কোষ বা প্রথম আদি কোষ আর কি, এইটা তৈরি করা হয়েছিল। কি হয় এখানে, তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রি পড়ে ফেলেছো, অনেকটা কেমিস্ট্রিতে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা জিনিস পড়েছো, তড়িৎ রাসায়নিক শ্রেণী। স্যার হ্যাঁ, স্যার কি লিখে দেন একটু বলবেন? বুঝতে পারলাম না। স্যার কি লিখে দেন একবার একটু বলবেন, একটু বোঝা যাচ্ছে না। এইটা কপার, এটা ডাইলিউট H2SO4, এটা জিঙ্ক। ফোকাস করতে হবে, দেখি স্যার হ্যাঁ স্যার ঠিক আছে। বোলা লাগছে। তার মানে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে ওই শুভেন্দু স্যারের কে না কে ওইটা তো? হ্যাঁ হ্যাঁ, ওই কে নাম আংলো জিঙ্ক, শুভেন্দু স্যার এটা বানিয়েছিলেন। হ্যাঁ স্যার, কে কে না বাংলো জিং ফিরে পেলে হাতে দেবো, কিন্তু হারিয়ে শোনা পল্টু। হ্যাঁ, ওই ফিরে এসো সোনা, ফিরে এসো সোনা, পেলে হাতে হাতে দেবো কিন্তু হারিয়ে দেবো, হারিয়ে শোনা পল্টু। আচ্ছা বেশ, ওই 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 হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। ওই তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী বলছি এখানে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ? আসছি এখানে আসছি মানে আসছি CU আর E এর আসছি মধ্যে- আসছি 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 একটু অপেক্ষা করো। এই তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী কপার হাইড্রোজেনের তলায় অবস্থান করে, জিঙ্ক হাইড্রোজেনের উপরে অবস্থান করে। যদি দেখো, অর্থাৎ যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে অবস্থান করে, দে ক্যান রিপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিডস, তাদের অ্যাসিড থেকে হাইড্রোজেন তাড়াবার ক্ষমতা আছে। তাহলে জিঙ্ক হাইড্রোজেন, এই H2SO4 এর মধ্যে যে হাইড্রোজেন আছে কে তাড়াতে পারে, কিন্তু কপার পারে না। এইবার এই অবস্থায় ফার্স্ট যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে H2SO4 ভেঙে যায় 2H+, সবগুলোই রিভার্সেবল চিহ্ন দিয়ে লেখা যেতে পারে, মূল কম বেশি রিভার্সেবল তো সবকটাই। ফার্স্ট রিয়াকশন এইটা হয়। আর জিঙ্ক বাবাজি কি করেন, তিনি নিজের দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সলিউশনের মধ্যে Zn2+ আয়ন হিসেবে চলে আসে। এই দুটো ইলেকট্রন কিন্তু এই জিঙ্ক প্লেটেই রয়ে যায়, অন্য কোথাও যায় না। এইবার বুঝতেই পারছো, হাইড্রোজেনের চেয়ে উপরে জিঙ্ক অবস্থান করছে, তাহলে তখন সালফেট দেখবে আমি হাইড্রোজেনের সঙ্গে এতদিন ছিলাম, তার চেয়ে আমার জিঙ্ক বেশি আপনার, আমি জিঙ্কের সঙ্গে জুড়ে যাব। অর্থাৎ Zn++ জুড়ে যায় SO4- এর সঙ্গে, জুড়ে গিয়ে ZnSO4 তৈরি করে, জিঙ্ক সালফেট তৈরি হলো। তাহলে এই পার্টটার কাজ মিটে গেল। এটা তো বুঝতেই পারছো সলিউশনের মধ্যে রয়ে যায়। এবার পড়ে রইল আলটিমেটলি কি না, এই দুটো ইলেকট্রন আর এই 2H+, এই ইলেকট্রনটা জিঙ্ক প্লেটেই রয়ে গেল। এবার 2H+টা এই জিঙ্ক প্লাস আয়ন যেহেতু তৈরি হচ্ছে, এই 2H+টা তাদের দ্বারা বিকর্ষিত হয়, রিপেলড হয়। রিপেলড হলে কোথায় যাবে না অন্যদিকে চলে যাবে, দিয়ে আলটিমেটলি ঘুরঘুর করতে করতে
এই H প্লাস আয়নগুলো কপারের কাছাকাছি এসে পৌঁছবে। এবার কপার থাকে হাইড্রোজেনের তলায়, কপার হাইড্রোজেনের তলায় তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের অবস্থান হচ্ছে হাইড্রোজেনের চেয়ে নিচে। নিচে অবস্থান করলে কি হবে না, কপার তখন করে কি, কপার নিজে এও দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে Cu2+ তৈরি করে। এইবার Cu2+ তৈরি করে, এই যে দুটো ইলেকট্রন হলো, এই দুটো ইলেকট্রন তখন A গ্রহণ করে, অর্থাৎ 2H+ প্লাস 2 ইলেকট্রন A গ্রহণ করে আলটিমেটলি হাইড্রোজেন অ্যাটম, দুটো হাইড্রোজেন পরমাণু তৈরি হলো। বুঝতেই পারছো 2H+ ছিল, দুটো ইলেকট্রন দিয়েছি, সেখান থেকে হাইড্রোজেন গ্যাস হয়ে বুদবুদ আকারে সলিউশন থেকে বেরিয়ে যায়। তাহলে কপার যে দুটো ইলেকট্রন দিয়ে দিল Cu++ হলো, অ্যাকচুয়ালি Cu++ এই ফর্মটা লিখেছি ঠিকই, কিন্তু এটা লেখার থেকে সহজ কথায় বলতে গেলে কপার প্লেটে দুটো ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। কপার আয়ন অতটা সলিউশনে আসে না, Cu++ আয়ন সলিউশনে চলে আসবে, আসবে কি করে, সলিউশনের মধ্যে তো অলরেডি Zn++ বসে আছে, H+ বসে আছে, কপার তাদের থেকে অনেক নিচে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, কপার আসতে পারে না। কপার সহজ কথায় কপার তার মানে নিজে থেকে দুটো ইলেকট্রন ডোনেট করে দিল হাইড্রোজেনকে, বিকজ কপার ইজ বিলো হাইড্রোজেন। যদি কপার যদি হাইড্রোজেনের উপরে অবস্থান করতো তাহলে কিন্তু ছাড়তো না, কপার হাইড্রোজেনের চেয়ে নিচে অবস্থান করে বলে হাইড্রোজেনকে দুটো ইলেকট্রন দিয়ে হাইড্রোজেনকে গ্যাস হিসেবে বার করে দিল। এইবার তাহলে কপার প্লেটে দেখলাম আমার দুটো ইলেকট্রনের ঘাটতি ঘটলো, তাহলে কপার মানে ডেফিসিট অফ 2 electrons in copper plate, আর এইখানে excess of 2 electrons in zinc plate, অর্থাৎ কিছু সময় বাদে কপার প্লেটটা পজিটিভ এবং জিঙ্ক প্লেটটা নেগেটিভ হয়ে যাবে। এবার আমি যদি একটা এক্সটার্নাল সার্কিট তৈরি করি, অর্থাৎ কপার প্লেট থেকে জিঙ্ক প্লেট একটা কোনো ধরো রোধ বা কোনো একটা বাল্ব বা কিছু একটা যদি লাগাই, তাহলে সুন্দর সে তার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হবে এবং সেই এটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা ইলুমিনেটেড হবে, মানে জ্বলবে বা রানিং কন্ডিশনে আসবে। এটা হচ্ছে প্রিলিমিনারি রিয়াকশন। এইবার এই সেলের, স্যার হ্যাঁ বলো। স্যার কিন্তু যেখানে মানে হাইড্রোজেন মানে প্রথমে এই কপার দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়ার আগেই তো বিক্রিয়াটা জিঙ্কের সাথে হয়েছে, তাহলে জিঙ্কের সাথে ওই দুটো মানে তখন হাইড্রোজেন কেন মানে জিঙ্কের যে পাতে দুটো এক্সট্রা ইলেকট্রন রয়েছে সেই পাতের গায়ে কেন লেগে গেল? জিঙ্ক ওখানে প্লাস তো প্লাস তাড়াতাড়ি পেত না, জিঙ্ক কারণ প্লাস প্লাস আয়নের রিপালশনে ও তো অলরেডি ওই জিঙ্ক প্লাসের কাছে ঘেঁষতেই পারছে না, জেডেন পাতটার ও, কাছে আচ্ছা, তো হ্যাঁ, যেতেই পারছে না। বুঝেছি। ঠিক আছে, এইবার হ্যাঁ, এই কোষটার দু ধরনের ডিফেক্ট হয়, মানে এই কোষটা কিন্তু আমরা বর্তমানে ব্যবহার করি না, এই কোষের ডিফেক্ট হয়। সেই ডিফেক্টটা কি না, সেই ডিফেক্ট দু ধরনের ডিফেক্ট বলেছি, একটাকে বলা হয় লোকাল অ্যাকশন, বাংলায় বলা হয় স্থানীয় ক্রিয়া, আর 2 নম্বর ডিফেক্ট হচ্ছে পোলারাইজেশন, বাংলায় বলা হয় ছদন। পোলারাইজেশন বাংলায় বলা হয় ছদন, আর এটা হচ্ছে স্থানীয় ক্রিয়া। স্থানীয় ক্রিয়াটা কি? স্থানীয় ক্রিয়া হচ্ছে, দেখো জিঙ্ক প্লেট যেটা তুমি ব্যবহার করছো সেটা খুব পিওর জিঙ্ক নয়, অর্থাৎ তার মধ্যে অনেক অশুদ্ধি মিশে আছে। পিওর জিঙ্ক নিলে সেটা এত স্লো রিয়াকশন করবে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, আমাদের কারেন্ট পেতে খুব সমস্যা হবে। সেই জন্য আমরা কমার্শিয়াল জিঙ্ক বা বলতে পারো যেটা বাজারি জিঙ্ক, অর্থাৎ যার মধ্যে অনেক অশুদ্ধি আছে,
সেই জিঙ্ক ব্যবহার করি, কমার্শিয়াল জিঙ্ক। তা সেই জিঙ্কের মধ্যে এখানে যেমন মানে এই জিঙ্ক প্লেটের মধ্যে অশুদ্ধি হিসেবে কি থাকতে পারে না, কপার থাকতে পারে বা অ্যালুমিনিয়াম থাকতে পারে, অন্যান্য মেটালস থাকতে পারে। তা সেই মেটালসগুলো, ধরো কপার এখানে এত দূরে না থেকে কপার যদি এখানেই উপস্থিত থাকতো, তাহলে গোটা এই যে মানে তোমার এই যে রিয়াকশানটা একটু আগে মুছলাম, সেই রিয়াকশানটা এইটুকুর মধ্যেই ঘটে যাবে যা ঘটার। অর্থাৎ কপারও এখানে উপস্থিত আছে, সেই ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে হাইড্রোজেন এখান দিয়ে বুদবুদ কেটে বেরিয়ে গেল। এবার তোমার অর্থাৎ সোজা কথা জিঙ্ক থেকে জিঙ্ক সালফেটও তৈরি হয়ে গেল। অর্থাৎ জিঙ্ক প্লেটটা ক্রমাগত ক্ষয়তে থাকলো, কিন্তু কপার প্লেট, এই কপার প্লেটটার পজিটিভ যে হবে তার জন্য যেটুকু দরকার আর কি, মানে তার জন্য যে হাইড্রোজেনটাকে এখান থেকে এখানে মুভ করতে হবে, এই যে মানে একদম ফিজিক্যাল মুভমেন্ট অফ হাইড্রোজেন আয়নস, এই যে ঘটনাটা ঘটাতে হবে, সেই ঘটনাটা আর ঘটে না, এই যাওয়াটা বন্ধ হয়ে যায়। তার মানে স্যার গোটাটাই একই জায়গায় ঘটে যাচ্ছে, গোটাটা একই জায়গায় ঘটে যাচ্ছে। অর্থাৎ আসলে তখন কি সমস্যা দেখা দেয় না, জিঙ্ক প্লেটটা নিজে নিজে অটোমেটিক্যালি তুমি সেখান থেকে কারেন্ট নাও বা না নাও, ওইখানেই তোমার বিদ্যুৎ প্রবাহ, ওইটুকুনির মধ্যেই বিদ্যুৎ প্রবাহ হয়ে যাচ্ছে এইটুকুনির মধ্যে, এবং জিঙ্ক প্লেটটা ক্রমাগত ক্ষয়তে থাকছে। একটা সময় দেখবে ব্যাটারিটা ফুললি ডিসচার্জ হয়ে গেছে, সেখান থেকে আর কোনো কারেন্ট পাওয়া যাচ্ছে না, এবং তোমার ব্যাটারিটা শেষ, ফেলে দিতে হবে। তা এই লোকাল অ্যাকশনটাকে কমান। তাহলে আমি এমন কোন একটা নেবো, মানে আপনি যদি বলছেন যেহেতু আমাদের মানে একদম শুদ্ধ জিঙ্কের পাত নেওয়া যাবে না, কমার্শিয়াল জিঙ্ক নিতে হবে, তাহলে সেটাই যদি নিই, তাহলে আমি এমন একটা জিঙ্কের পাত নেবো যেখানে কপার নেই, কিন্তু এমন কোন একটা মেটেরিয়াল আছে যেটা তড়িৎ রসায়ন জিঙ্কের তলায় অবস্থিত। তাহলে আবার সেই মেটালটা এইখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করবে না, যে সব দিকেই সমস্যা। বুঝতে পেরেছো? বলছি যে স্থানীয় মানে, হ্যাঁ স্যার বলছি যে স্থানীয় ক্রিয়া যেটা বললেন না, ওটা যদি একবার মানে কয়েকটা সেন্টেন্স একটুখানি বলে দেবেন তাহলে লিখে নেবো, তাহলে পরে দেখলে মানে মনে চলে আসবে। না, শুনে নাও না আগে, আমি তো গল্প ছলে বলছি, দরকার হলে তারপরে তোমার মানে ভিডিওটিও থাকবে, তুমি এখন লিখতে হবে না কিছু, আগে দেখো, বোঝার জায়গাটা যেন ঘাটতি না থাকে কিছু। ব্যাপার হচ্ছে যে এই স্থানীয় ক্রিয়াটার উৎপত্তির কারণ হচ্ছে জিঙ্কের মধ্যে উপস্থিত অশুদ্ধিগুলো, কপার জাতীয় অশুদ্ধি উপস্থিত থাকে জিঙ্কের প্লেটের মধ্যে, যার ফলে ওই জিঙ্ক প্লেটের উপরই একটা ক্ষুদ্র তড়িৎ বর্তনী সৃষ্টি হয়, এবং তার মধ্যেই তড়িৎ প্রবাহ চলতে থাকে, এবং জিঙ্ক প্লেটটি ক্ষয় পেতে থাকে, এবং একটা সময় বাদে জিঙ্ক প্লেটটা পুরোপুরি ক্ষয়ে যায়, এবং ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যায়, এবং আমরা বাইরে থেকে কোনো কারেন্ট আর পাবো না সেই সময়। এই সমস্যাটাই হচ্ছে স্থানীয় ক্রিয়া। এগুলো কিন্তু আমরা ডিফেক্টস আলোচনা করছি, ডিফেক্টস অফ সিম্পল ভোল্টাইক সেল। তা এইটার একটা রেমেডি হচ্ছে টু অ্যামালগামেট দ্য জিঙ্ক প্লেট, অ্যামালগামেট দ্য জিঙ্ক প্লেট। মানে এই যে লেপন করতে হবে, ইয়েস, পারদ লেপন করা হয়। পারদ লেপন করলে পারদের একটা অদ্ভুত ক্ষমতা, এর পিছনে কেমিস্ট্রিটা কি ঠিক আমার জানা নাই, যে পারদ লেপন করলে দস্তাটা তখন কিন্তু কেবলমাত্র ওই অ্যাসিডটা দস্তার সঙ্গে বিক্রিয়া করে, পারদের সঙ্গেও করে না, এবং শুধু তাই নয়, ওখানে যে অশুদ্ধিগুলো আছে তাদের সঙ্গে ওইভাবে বিক্রিয়া করে না। তবে এটা খুব কস্টলি করে তোলে সেলটাকে, পারদের তো অনেক দাম। হ্যাঁ, যদি বিক্রিয়া না করে তাহলে সেটা আপনি বললেন যে শুদ্ধ জিঙ্কের পাত নিলে এত স্লো কাজ করবে যে মানে আমাদের তড়িৎ পেতে খুব অসুবিধা হবে, তাহলে স্যার সেক্ষেত্রে হ্যাঁ, কি হবে? কিন্তু পারদের উপস্থিতিতে ওই যে স্থানীয় যে ক্ষুদ্র বর্তনীটা হচ্ছে, সেই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহটা বন্ধ করে দিতে পারে পারদের উপস্থিতিতে, যে কোনোভাবেই হোক। অর্থাৎ তোমার কপারের উপস্থিতিতে জিঙ্ক আয়নসগুলো তাড়াতাড়ি বিক্রিয়া করছে, সব ঠিক আছে, কিন্তু তোমার ওই স্থানীয়ভাবে যে তড়িৎ প্রবাহটা হচ্ছিল জিঙ্ক প্লেটের মধ্যেই, সেটা বন্ধ হয়ে যায়। কিভাবে বন্ধ হয় তার মেকানিজমটা আমাকে তাহলে দেখে বলতে হবে, মেকানিজমটা আমার জানা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে তবে এই প্রক্রিয়াটা, এই প্রসিডিওরটা বাস্তবে সম্ভব হলেও কিন্তু কমার্শিয়ালি ভায়াবল নয়। অর্থাৎ বাস্তবে যে আমরা কোষ ব্যবহার করি তাতে যদি এইটা করতে হতো তাহলে অনেক বেশি দাম হয়ে যেত এক একটা কোষে, সেই কারণে এটা ব্যবহার করা হয় না। আমরা যে কোষ ব্যবহার করি তাতে লোকাল অ্যাকশনের ঘটনা ঘটেই,
এমন ভেবো না যে লোকাল অ্যাকশন নেই, তাতে লোকাল অ্যাকশনের ঘটনা ঘটেই। এবং তাই জন্যে দেখবে তুমি বাজার থেকে একটা ব্যাটারি কিনে এনে যদি তুমি 1 বছর 1.5 বছর 2 বছর রেখে দাও, অটোমেটিক্যালি 2 বছর বাদে দেখবে ব্যাটারিটা থেকে আর কোনো পাওয়ার পাচ্ছ না। তার মানে অটোমেটিক্যালি ব্যাটারিটা শেষ হয়ে গেছে। এই কেন শেষ হয়? শেষ হওয়ার কারণ হচ্ছে এই লোকাল অ্যাকশন। নেক্সট হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন বা ছদন, এর বেলা এটা এই ডিফেক্টটা আসলে কি না, এই ডিফেক্টটা হচ্ছে এই যে হাইড্রোজেন আয়ন্সগুলো বললাম কপার প্লেটের দিকে যাবে, দিয়ে কপার প্লেট থেকে ইলেকট্রন নেবে, দিয়ে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে এবং সেটা এই অ্যাসিডের মধ্যে দিয়ে উপরের দিকে উঠবে, দিয়ে মুক্ত হয়ে যাবে, তাই তো বলেছি। এবার কপারের একটা অ্যাডজর্পশন প্রপার্টি আছে, অর্থাৎ তোমরা বাংলায় এটাকে কি বলো জানো, অধিশোষণ সম্ভবত, অর্থাৎ বা অক্লুশনও বলা হয়। কপারের সারফেসে হাইড্রোজেন গ্যাসের একটা আস্তরণ তৈরি হয়ে আটকে থাকে। হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়ার পর, হাইড্রোজেন আয়ন নয়, হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস হলো, এবং সেই হাইড্রোজেন গ্যাসটা কপারের উপর একটা অক্লুশনের কারণে বা অধিশোষণের কারণে একটা অভেদ্য একটা স্তর তৈরি করে হাইড্রোজেন গ্যাসে। তাহলে কপার যদি আর অ্যাসিডের সংস্পর্শে নাই আসতে পারে, তাহলে হাইড্রোজেন আয়নকে আর ইলেকট্রন সাপ্লাই দিতে পারবে না। তাহলে অটোমেটিক্যালি আমার হাইড্রোজেন আয়ন যখন ইলেকট্রন পাবে না কপার প্লেট থেকে, তাহলে আস্তে আস্তে এই পজিটিভনেসটা, অর্থাৎ কপার প্লেটটা যে ধনাত্মক হয়েছিল ইলেকট্রন দিয়ে দেওয়ার জন্য হাইড্রোজেনকে, এই ধনাত্মক ভাবটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রথম যখন আমরা কারেন্ট ফ্লো করাচ্ছি এই কোর্স থেকে, তখন কারেন্ট পাবো, কিন্তু একটু দীর্ঘক্ষণ কারেন্ট সাপ্লাই নিতে গেলে তখন দেখব আর কিন্তু কারেন্ট ফ্লো করছে না এবং কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেছে। পোলারাইজেশনের ফলে প্রথমে কারেন্ট ফ্লো ঠিকই থাকে, বাট আফটার সাম টাইম দ্য কারেন্ট ফ্লো গ্র্যাজুয়ালি স্টপস, পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটা দূর করবার 3টে মেথড আছে। প্রথমটা হচ্ছে মেকানিক্যাল, সহজ কথায় দাঁত ব্রাশ করা। দাঁত ব্রাশ করা মানে কি, আমরা দাঁতের নোংরা ব্রাশ করে বার করে দিই, ঠিক তেমনি কেউ যদি একটা ব্রাশ নিয়ে দাঁড়িয়ে থাকে, কপার প্লেটটা টাইম টু টাইম সলিউশন থেকে বার করে তার গায়ে এরমভাবে ব্রাশ দিয়ে ঘষে হাইড্রোজেন গ্যাসের লেয়ারটাকে সরিয়ে দিয়ে আবার ডুবিয়ে দিল সলিউশনের মধ্যে, আবার রিয়াকশান শুরু হয়ে যাবে। মেকানিক্যাল প্রসেস, রিমুভাল অফ পোলারাইজেশন। কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাটারি চালানোর জন্য একজনকে কনস্ট্যান্ট ব্রাশ হাতে করে বসে থাকতে হবে, এবং শুধু তাই নয়, সে যখন দ্রবণ থেকে কপার প্লেটটাকে তুলে ঘষাঘষি করবে তখন কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমরা নিরবিচ্ছিন্ন কারেন্ট ফ্লো পাবো না। তাহলে খুব মানে এফেক্টিভ, কিন্তু খুব সমর্থনযোগ্য নয়। 2 নম্বর উপায় হচ্ছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথড কি? কেমিক্যাল মেথডের ক্ষেত্রে আমরা একটা অক্সিডেন্ট যোগ করব, যে অক্সিডেন্টটা সাধারণভাবে MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার মধ্যে নাই সলিউশনের মধ্যে। এই MnO2 যোগ করলে কি হয়, যে মুহূর্তে H+ তোমার উপস্থিত হয় আর কি সলিউশনের মধ্যে, এই বলছি MnO2 তো স্যার লেকল্যান্ডস কোষে ব্যবহার করা হয় না? লেকল্যান্ডস কোষে ব্যবহার করা হয়, সেই কারণেই তো হয়। লেকল্যান্ডস কোষটা তো এই সরল ভোল্টীয় কোষেরই হচ্ছে মডিফাইড ভার্সন, অর্থাৎ স্যার ওখানে কি মানে যে সক্রিয় তরলটা কি আলাদা থাকে? না বলতে ও সক্রিয় তরল H2SO4 থাকে না ওখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করে। এবং সেই জন্যই আমরা যে ব্যাটারিগুলো বা সেলগুলো দোকান থেকে কিনি, সেগুলোকে দেখবে জিঙ্ক ক্লোরাইড ব্যাটারি লেখা থাকে। জিঙ্ক আর অ্যামোনিয়াম ক্লোরাইডের রিয়াকশানে জিঙ্ক ক্লোরাইড তৈরি হয় বলে। তো যাকে সেটা পরে আসছি। এই কেমিক্যাল ব্যবহার করা MnO2 হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ, তীব্র জারক পদার্থ। এ করে কি, ওই H2 গ্যাস যেটা তৈরি হয়, সেই H2 গ্যাসটাকে জারিত করে জলে পরিণত করে। তাহলে জলে পরিণত যেই করে দেয়, তাহলে সোজা কথা এই ডাইলিউট H2SO4টা আর একটু ডাইলিউট হবে, তার বেশি তো কিছু হবে না। এখানে তো H2SO4 এর মধ্যে তো জল আছেই, তাহলে জলের সঙ্গে আরও 1 ফোঁটা জল বাড়লো, তার ফলে রিয়াকশানটা বন্ধ হয় না। কিন্তু এইটা দীর্ঘদিন ধরে যদি চলে, তাহলে ওই 1 ফোঁটা করে জল মিশতে ডাইলিউট H2SO4টা খুব বেশি পরিমাণে হয়ে যায়, অর্থাৎ পাতলা হয়ে যায়, মানে খুব বেশি পরিমাণে ডাইলিউট হয়ে যায়, যতটা দরকার তার চেয়েও বেশি।
আর জলের পরিমাণটা বাড়তে থাকে, বুঝতেই পারছো। এই অবধি নিয়েছিলাম, তাহলে ফোঁটা ফোঁটা জল তৈরি হয়েই যাচ্ছে, এটা আস্তে আস্তে উপচে যাবে। কী হবে, একদম টইটুম্বুর হয়ে যাবে, দিয়ে উপচে যাবে। যে কারণে আমরা আমাদের বাস্তবে যে ব্যাটারি ব্যবহার করি, পোষ ব্যবহার করি বাড়িতে, দেখবে লিক করে। লিক করার বেসিক কারণ হচ্ছে এইটা, এই যে জলটা তৈরি হচ্ছে, এই জলটা তৈরি হয়ে এখানটা ভরে গিয়ে উপচে যায়। এটা তো তার মানে শুধু জল নয়, অ্যাসিড মিশ্রিত জল। সেই জন্য ওইটাকে আমরা দেখবে যেখানে ওই অ্যাসিড মিশ্রিত জলটা লেগে যায় সেখানে জং পড়ে যায়, অর্থাৎ মরচে পড়ে যায়। এবং বিশেষ করে ব্যাটারি কেসের মধ্যে হলে যে স্প্রিংয়ের মধ্যে ব্যাটারিটা আটকানো থাকে সেটাই জং এসে যায়। তাহলে সেরকম হয়, হ্যাঁ তাহলে বল। সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক তো জলের থেকে বেশি, তাহলে এক হয় আমি ফুটিয়ে দেবো, আর না হলে আরেকটুখানি H2SO4 যোগ করে দেবো বুঝতে পারছি না, আরেকবার নির্দিষ্ট বলো। সময় অন্তর অন্তর। আরেকবার বলো, কি বললে? মানে সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক কি জলের থেকে বেশি হয় তো? সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক হতে পারে, জানি না, আমায় দেখতে হবে ডেটা শিট। কেন, প্রশ্নটা কি তোমার? তাও যদি স্যার, হ্যাঁ আমার স্যার যদি সেটাই হয়, তুমি তাহলে এখানে আমরা ফুটিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তাহলে জলটা বাষ্পীভূত হয়ে যাবে, না হলে আমি সালফিউরিক অ্যাসিড যোগ করে দেবো। অর্থাৎ তুমি শক্তি এখান থেকে উৎপন্ন করতে চাইছো, আবার কিছুটা শক্তি এখানে এক্সট্রা আবার দিয়ে ক্ষয় করতে চাইছো শক্তি। তার মানে ব্যাটারিটা তোমার বসাবে যেখানে, সেখানে তলায় একটা কাঠ কুটো দিয়ে একটা আগুনের ব্যবস্থা করে বসাতে হবে। সেটা কি খুব সুবিধাজনক? আর দ্বিতীয় কথা হচ্ছে, আর সেটার জন্য আর সেই আরও একটা কথা বলি, যে কোনো রাসায়নিক বিক্রিয়া এগুলো তো কন্ট্যাক্ট রিয়াকশন, অর্থাৎ জিঙ্ক এবং কপার দুটোই কেবলমাত্র সালফিউরিক অ্যাসিডে স্পর্শ পেয়েই বিক্রিয়া করছে। এখানে কোনো বাইরে থেকে এনার্জাইজার কিছু দিতে হচ্ছে না। কিন্তু তুমি যদি এখানে গরম করো দ্রবণটাকে, এই রিয়াকশন রেটটা প্রচণ্ড হাই হয়ে যাবে, এক নম্বর। এবং যে কোনো কেমিক্যাল রিয়াকশানই যদি তোমার তাপমাত্রা বাড়ানো হয়, দেখবে তার রিয়াকশন রেটটা বেড়ে যায়। সেক্ষেত্রে সেই রিয়াকশানটা অতি দ্রুত হওয়ার ফলে জিঙ্ক প্লেটটা নিমেষের মধ্যে ক্ষয়ে যাবে। তুমি টেম্পারেচার না বাড়ানোই শ্রেয়, টেম্পারেচার ঠান্ডা থাকাই ভালো। তাহলে আমি টেম্পারেচারটা বাড়ালাম না, হ্যাঁ, তাহলে আমি আরেকটু, না আমি টেম্পারেচারটা বাড়ালাম না, আমি আরেকটু H2SO4 যোগ করে দেবো। যোগটা করবে কোথায়? ব্যাপার হচ্ছে এই পাত্রটার সাইজটা তো ফিক্সড। পাত্রটা তার মানে বিরাট বড় নিতে হবে তোমাকে, যতদিন জিঙ্ক বেশ কিছুতে আমি তাই নিলাম, কিন্তু ওই যে দুটো প্লেট আছে, মানে তুমি একটা যেটা copper plate, শোনো, তুমি একটা যেটা বলতে পারো, এখান থেকে খানিকটা দ্রবণ তুলে নিয়ে আবার খানিকটা গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢেলে দিলাম, অর্থাৎ মোটামুটি ডাইলিউশনটা একই রকম রইল। সেইটা একটা করতে পারো। হ্যাঁ সেইটা হতে পারে। আমি ভাবছিলাম যে যদি দুটো প্লেটকে তুলে নিলাম তারপরে ফুটালাম। আমরা বাস্তবে যখন ব্যবহার করব তখন এই ব্যাপারগুলো করা সম্ভব নয়। আর ব্যাপার হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, সেটাকে সাধারণ মানুষ ব্যবহার করবে যখন, সেটাকে ফোটালে সেই সালফিউরিক অ্যাসিড ভেপার বলো বা সালফিউরিক অ্যাসিড মানে কোথাও স্পিলিং হলো, মানে ছিটকে পড়লো, সবগুলোই কিন্তু হ্যাজার্ডাস, প্রচণ্ড হ্যাজার্ডাস, প্রচণ্ড টক্সিক। তুমি যে মানে এগুলো বলছো আর কি, প্রসেসগুলো বলছো, দে আর নট অ্যাট অল, কি বলবো, টু বি ইমপ্লিমেন্টেড। এই প্রসেসগুলো সমর্থনযোগ্য নয় মোটেও। সি 3 নম্বর, ইলেকট্রোকেমিক্যাল। প্রথমে মেকানিক্যাল গেলাম, তারপরে কেমিক্যাল গেলাম, তারপরে ইলেকট্রোকেমিক্যাল। সেখানে CuSO4 সলিউশন ব্যবহার করা হয় ইনস্টেড অফ H2SO4। সালফিউরিক অ্যাসিডের বদলে CuSO4 ব্যবহার করা হয়। কি হবে তাতে? H2SO4 ভেঙে 2H+ তৈরি করছিল, SO4 মাইনাস তৈরি করছিল। তাহলে CuSO4 ভেঙে Cu2+ তৈরি করবে আর SO4 মাইনাস তৈরি করবে। এই পার্টটাকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা ছিল এই পার্টটাকে নিয়ে। H+ উপস্থিত হয়েছিল বলে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছিল এবং সেটা কপার প্লেটের গায়ে একটা আস্তরণ তৈরি করছিল অক্লুশনের কারণে, এবং সেই জন্য কপার প্লেটটা অ্যাসিডের সংস্পর্শে আসতে পারছিল না। কিন্তু কপার প্লেটের গায়ে যদি কপারেরই ডিপোজিশন হয়, এই Cu2+ গিয়ে কপার প্লেটের গায়ে যদি একটা লেয়ার তৈরি করে,
কপারের গায়ে কপারের লেয়ার তৈরি হলো, তাতে তো কিছু অসুবিধা হওয়ার কথা নয়। অর্থাৎ আমার বিক্রিয়াটা বন্ধ হবে না, ছদন দোষ বন্ধ হয়ে গেল। কিন্তু এই H2SO4 থাকলে এটা তো মোটা থাকবে তো। কপার প্লেটটা আস্তে আস্তে মোটা হবে, একটু কপার প্লেটটা আস্তে আস্তে একটু মোটা হবে। তো যাকে সে যাই হোক, তার মানে ব্যাপার হচ্ছে সে তো কিছু না কিছু তার তো একটা এফেক্ট হবেই। তা ব্যাপারটা হচ্ছে যে তবে এই থার্ড প্রসেসটাও বিশেষ ব্যবহার করা হয় না। তার দুটো কারণ। তার প্রথম কথা হচ্ছে এই কপার সালফেট দিলে রিয়াকশন রেটটা অনেক কমে যায়। অর্থাৎ H2SO4 যত কুইক রিয়াক্টিং, কপার সালফেট কিন্তু অত কুইক রিয়াক্টিং নয়, ধীরে ধীরে রিয়াক্ট করে। ফলে খুব লো রেটে কারেন্ট তোমার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। কিন্তু যেখানে একটু বেশি পরিমাণ কারেন্ট দরকার, এই সেলটা বিশেষ মানে CuSO4 দিয়ে যদি আমরা সেল তৈরি করি সেটা খুব একটা এফেক্টিভ হবে না। কিন্তু নাহলে এটাই সবচেয়ে সহজতম রাস্তা ছিল। যাকে বাস্তবে এই কোষের এই সমস্যাগুলো যখন তৈরি হলো তখন এর তো নিশ্চয়ই মডিফিকেশন হবে। বুঝতেই পারছো, একটা গ্রাম থেকে একটা ধরো একদম সাধারণ ঘরের গরিব ঘরের একটা ছেলে, সে ধরো বিশেষ আদব কায়দা জানে না, হ্যাঁ, আধুনিক সমাজ অবস্থার কাউকে দেখা হলে তাকে কিভাবে গ্রিট করতে হয়, হাত জোর করে না হ্যান্ডশেক করে, তাকে কি বলতে হয়, গুড মর্নিং না গুড আফটারনুন, কখন কোনটা বলতে হয়, এগুলো জানে না। ধরো সেই রকম আমি একটা গ্রাম থেকে একটা ছেলেকে নিয়ে শহরে নিয়ে গেছি, অত্যাধুনিক শহর, সেখানে নিয়ে গিয়ে তাকে ট্রেনিং দিচ্ছি, যাকে সেই এখনকার ভাষায় গ্রুমিং করা বলে, সেরকম গ্রুমিং করছি। তাহলে এই আমরা সিম্পল ভোল্টাইক সেলকেও গ্রুমিং করছি। এই গ্রুমিংয়ের নেক্সট স্টেপ হচ্ছে লেকলান সেল। এই লেকলান সেল তৈরি হলো যখন আমরা একটু মডিফিকেশন করব। কি মডিফিকেশন করব? লেকলান্স বলছি যে এখনো কি সরল ভোল্টীয় কোষটা ব্যবহার করা হয় কোনো কোনো জায়গায়? নো স্যার, তুমি বাড়িতে বানিয়ে করতে পারো, কিন্তু ওই ব্রাশ নিয়ে বসে থাকতে হবে। অর্থাৎ তোমার যখন কারেন্ট দরকার তুমি তাহলে বাবাকে বলবে যে বাবা বসে থাকো, আর বাবার যখন দরকার পড়বে তুমি তাহলে ব্রাশ নিয়ে বসে থাকবে। লেকলান সেল, এই লেকলান সেলের ক্ষেত্রে লেকলান সেল আমাদের স্কুলের ল্যাবরেটরিতে আগে ব্যবহার করা হতো, এখন আর হয় না। এখন আমরা সোর্স টোর্স কিনে নিয়েছি। তা লেকলান সেল বেসিক্যালি একটা এরকম একটা কন্টেনার থাকে, এটা কাঁচেরও হতে পারে, আমাদের স্কুলে এগুলো প্লাস্টিকের ছিল। এর মাঝে একটা চীনা মাটির তৈরি এরকম পোরাস স্পট। পোরাস মানে হচ্ছে ফুটোযুক্ত, অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু আয়নের আদান প্রদান চলতে পারে। ফিল্টার পেপারের মতো খুব ফাইন পোর্স আছে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। তা এই পোরাস স্পট, এই পোরাস স্পটের ঠিক মাঝখানটায় একটা গ্যাস কার্বন রড ঢোকানো থাকে। গ্যাস কার্বনের একটা রূপভেদ, নিয়তাকার রূপভেদ, এবং তোমরা নিয়তাকার না অনিয়তাকার রূপভেদ, এবং তোমরা পড়েছো যে গ্যাস কার্বন হচ্ছে সেই রকমই একটা রূপভেদ যেটা তড়িৎ প্রবাহ করে। এটা হচ্ছে গ্যাস কার্বন রড। এইবার এই যে স্থানটা, এই ফাঁকা স্থানটায়, এই জায়গাটায় MnO2 পাউডার ঢোকানো আছে এই পোরাস স্পটটার মাঝে। আর বাদ বাকিটায় এইখানে আর একটা এরকম রড ঢোকানো আছে, এটা হচ্ছে জিঙ্ক রড ঢোকানো আছে। অর্থাৎ এই হচ্ছে আমার জিঙ্ক রড। এই হচ্ছে জিঙ্ক রড। আর এই দ্রবণ, এখানে একটা দ্রবণ ঢালা আছে, সেই দ্রবণটা সলিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই হচ্ছে লেকলান সেল। কি হয় এখানে ওই আগের মতোই বিক্রিয়াগুলো লিখে ফেলি। তাহলে NH4Cl ভেঙে যায়
NH4 প্লাস প্লাস Cl মাইনাস এটাতে। এইবার Zn ইলেকট্রন ছেড়ে গিয়ে Zn2 প্লাস তৈরি করে। একটা কাজ করি, এখানে 2 প্লাস যেহেতু আমরা এখানে একটা 2 বসিয়ে রাখি, তাহলে এটা 2NH4 প্লাস আর এটা প্লাস 2Cl মাইনাস। তাহলে এবার Zn2 প্লাস প্লাস 2Cl মাইনাস এই দুটো জুড়ে গিয়ে ZnCl2 তৈরি হলো। এই অবধি রিয়াকশনটা খানিকটা একই রকম যাচ্ছে। এইবার ওখানে ছিল H প্লাস আয়ন্স, এখানে হচ্ছে NH4 প্লাস আয়ন্স। এই NH4 প্লাস আয়ন্স কি করে না, এই NH4 প্লাস আয়ন্স এইটার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু প্রবেশ করতে পারে না ডিউ টু ইটস লার্জ সাইজ। এবার এই পোরাস স্পটের মধ্যে ঢুকতে পারে না, কিন্তু পোরাস স্পটের মধ্যে কে বসে আছেন, MnO2 পাউডার বসে আছে। MnO2 পাউডার একে করে কি, একে তোমার অক্সিডাইজ করে দেয়। একে অক্সিডাইজ করলে কি হবে, কি রিয়াকশন দাঁড়াবে? অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে এই NH4 প্লাস NH3 আর H প্লাস এই জিনিসটা এই অবস্থায় থাকে। জিনিসটা এই NH3 গ্যাসটা এখান থেকে বাবলড আউট হয়ে বেরিয়ে যায়। NH3 গ্যাসটা, অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে চলে গেল। সেই জন্যে লেকলান্স কোষের কাছে যদি তুমি নাক নিয়ে যাও, দেখবে ওই NH3 অ্যামোনিয়া যেরকম টয়লেটে গেলে যে গন্ধ পাওয়া যায় সেরকম গন্ধ পাওয়া যায়। এই H প্লাসটা প্রবেশ করে, NH4 প্লাস ঢুকতে পারে না, H প্লাস কিন্তু প্রবেশ করতে পারে এর ভেতরে। এই H প্লাস প্রবেশ করে এই MnO2-র উপস্থিতিতে অক্সিডাইজড হয়ে জলে পরিণত হয়। অর্থাৎ সহজ কথায় এই যে MnO2 পাউডারটা আস্তে আস্তে নরম বা থকথকে হয়ে যায়। তবে এই জিনিসটা খোলা থাকলে সেই অতিরিক্ত জলটা অনেক সময় ইভাপোরেট করে বেরিয়ে যায়, কারণ তুমি তো কোষ থেকে 24 ঘন্টায় কারেন্ট নিচ্ছ না, কিছু সময় তোমার রিয়াকশন বন্ধ আছে, সেই সময় তার মানে অতিরিক্ত জলটা কিছুটা তোমার বেরিয়ে চলে যায়, ফলে আলটিমেটলি তোমার রিয়াকশনটা ঠিকঠাক চলতে থাকে। স্যার MnO2 পাউডারটা যেখানে ভরা থাকে মানে ওই পোড়া স্পটটাই খোলা থাকে না বন্ধ থাকে? পোড়া স্পটটা আমাদের স্কুলে যে পোড়া স্পটগুলো ব্যবহার করেছি সেই পোড়া স্পটগুলো হচ্ছে সিল্ড পোড়া স্পট, কিন্তু তার মধ্যে হোলস থাকে। ওই এটা জলীয় বাষ্পটা বেরোনোর জন্য জায়গা থাকে। জলীয় বাষ্পটা বেরোনোর জন্য যদি জায়গা না থাকতো তাহলে ওই সিলটা ভেঙে যেত, মানে এত প্রেশার তৈরি হয়ে যেত ভেতরে, বাস্ট করতো। তো সেই জন্য ফুটো গ্যাস কার্বন রডের বদলে যদি অন্য কোনো রড থাকে, গ্যাস কার্বন রডটা ব্যবহার করা হয় কন্ডাক্টর হিসেবে। তুমি গ্রাফাইট রড দিয়েও করতে পারো, সেটা একটু বেশি কস্টলি হয়ে যাবে। গ্যাস কার্বনের দাম অপেক্ষাকৃত কম। আর তোমার স্যার বলছি যে বিক্রিয়াটাকে হ্যাঁ বলো। স্যার হ্যাঁ শুনছি। বলছিলাম আপনি আর কতক্ষণ পড়াবেন? তোমার যদি সমস্যা হয় তুমি লিভ করতে পারো। কটা বাজে? 10টা। আমি এবার ছেড়ে দেবো। সৌমিক কিছু বলছিলে? বলছি যে হ্যাঁ বিক্রিয়াটাকে বন্ধ করা, কোন বিক্রিয়াটা? এই যে মানে আমি আপনি বললেন না যে সব সময় তো তড়িৎ উৎপাদন করব না, কারেক্ট। তাহলে সেরকম অর্থাৎ বিক্রিয়াটা হ্যাঁ। তোমার ভাষায় চলতেই থাকবে। এবার বলি, তোমার যখন জিঙ্ক রডে অনেক বেশি ইলেকট্রন জমে যাবে, অনেক তোমার এখানে গ্যাস কার্বন রডে অনেক ইলেকট্রন ডেফিসিট হয়ে যাবে। এই ইলেকট্রন যখন অনেক বেশি জমে যাবে, সে তখন আর এই Zn থেকে Zn প্লাস এই যে ডিসোসিয়েশনটা, এই ডিসোসিয়েশনটা বন্ধ হয়ে যাবে। আবার এখান থেকে এখানে ইলেকট্রন তুমি নিয়ে নিলে তবেই ওই ডিসোসিয়েশনটা হতে থাকবে। অর্থাৎ সহজ কথায় ধরো অলরেডি জিঙ্ক রডে অনেক ইলেকট্রন জমে আছে, সেই অবস্থায় এই Znটা ভেঙে Zn প্লাস 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 2 ইলেকট্রন, এই যে বিক্রিয়াটা ঘটছে, অলরেডি ইলেকট্রন যেখানে উপস্থিত আছে এই ভেঙে ইলেকট্রনটাকে বার করতে পারবে না,
অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য এই রিঅ্যাকশনটা তখন বন্ধ হয়ে যাবে সাময়িক। বুঝতে পেরেছো? শ্রমিক প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, না স্যার clear। স্যার তাহলে গ্যাস কার্বন রডটা পাল্টাতে হবে কিছু সময় মধ্যে, তাই না না, গ্যাস কার্বন রড পাল্টাতে হচ্ছে না তো। গ্যাস কার্বন রডটা থেকে ইলেকট্রন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিচ্ছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে ইলেকট্রন এই H+ নিচ্ছে। তাহলে গ্যাস কার্বন রডটা তোমার ইলেকট্রনের যে ঘাটতি হচ্ছে সেই জন্যই গ্যাস কার্বন রডটা কিছুক্ষণ বাদে পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে আর জিঙ্ক কার্বন রডটা নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে। এবার তুমি যত এক্সটার্নাল সার্কিট জয়েন করছো তখন আবার যে ইলেকট্রন ঘাটতি হয়েছিল গ্যাস কার্বন রডে, সেই ইলেকট্রনটা গ্যাস কার্বন রডে ফেরত চলে আসছে। বুঝতে পারা গেল? তো সুতরাং এই হ্যাঁ, রেসপন্স স্যার। চলতেই থাকবে। এবার ব্যাপার হচ্ছে এই যে সলিউশন ইত্যাদি এইগুলোই বর্তমানে আমরা যে সেল বাজার থেকে কিনে ব্যবহার করি, সেই সেলগুলো জিঙ্ক ক্লোরাইড ব্যাটারি বলে যেগুলো লেখা থাকে গায়ে, জিঙ্ক ক্লোরাইড সেল বলে লেখা থাকে, সেইগুলো বেসিক্যালি আসলে এই গোটা অ্যারেঞ্জমেন্টটাই করা থাকে। কিন্তু এই যে এই সলিউশনের বদলে কি থাকে, আমরা যে কোষটা কিনি তার বাইরের গাটা, এই যে চোঙটা থাকে, এই চোঙটাই হচ্ছে জিঙ্ক সিলিন্ডার, মানে অর্থাৎ জিঙ্ক ধাতু দিয়ে তৈরি একটা সিলিন্ডার। এবং তোমরা যদি একটা ব্যাটারিকে ভেঙে বা খুলে দেখো, এর মধ্যে একটা কালো এরম মাঝখানে দণ্ড বেরোবে, সেইটা সেই গ্যাস কার্বন রড। এইবার এইখানটায় তোমার একটা কাগজের এই যে পোড়া স্পট দেখছো, পোড়া স্পটটা অনেক কস্টলি হয়ে যায়। এখানে একটা কাগজের এরকম একটা চোঙ তৈরি করা হয়, কাগজের একটা ঠোল, সেই কাগজটা হচ্ছে অর্ধভেদ্য কাগজ আর কি। সেই কাগজটার মধ্যে MnO2 পাউডার ভিজে যাবে তো বলছি, NH4Cl এর, এটা তো হ্যাঁ ভিজে যাওয়ারই তো কথা, ভিজে যায় তো, কিন্তু ভিজে ওর মধ্যেই উপস্থিত থাকে, ভেজা অবস্থাতেই তাহলে থাকে। তাহলে কাজটা করবে কি করে? কিছুক্ষণ পর তো নেতিয়ে পড়বে কাগজ। না, নেতিয়ে পড়বে কেন? এদিকে MnO2 পাউডার ভরা আছে, আর এই জায়গাটায় অ্যামোনিয়াম ক্লোরাইড আর কাঠের গুঁড়োর একটা লেই ভর্তি করা থাকে। অর্থাৎ এই জায়গাটা একটা পেস্ট থাকে, এখানে কোনো তোমার ওই মানে তরল পদার্থ থাকে না, সরাসরি একটা পেস্টের মতো থাকে। তাহলে এই যে কাগজের যে চোঙটা, কাগজের চোঙের বাইরের দিকেও তো মেটেরিয়াল কিছু ভরা আছে, ভিতরের দিকেও কিছু মেটেরিয়াল ভরা আছে। তাহলে কাগজটা নেতিয়ে ওইখানেই রয়ে গেল। কাগজটা কেবলমাত্র কাজ হচ্ছে এই অর্ধবেদ্য পর্দার কাজটা, মানে অর্থাৎ মানে ওই সহজে যে MnO2টা যেন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ডাইরেক্টলি না মেশে। বুঝতে পারা গেল? অনেক সময় কাঠের গুঁড়োর সঙ্গে এই MnO2 পাউডারের সঙ্গে এখানে আবার খানিক অন্য জিনিসও, মানে ওই MnO2 পাউডারও ডাইরেক্টলি দেওয়া হয় না, তার সঙ্গেও কাঠের গুঁড়ো দেওয়া হয়। কাঠের গুঁড়োটা হচ্ছে ফিলার এজেন্ট, মানে কাঠের গুঁড়ো কোনো বিক্রিয়া করে না, জাস্ট মেটেরিয়ালটা ভর্তি করবার জন্যে ওই কাঠের গুঁড়োটা দেওয়া হয়। তাহলে এই জিনিসটা এবার কিন্তু স্যার, গোটাটা কাঠের গুঁড়োর বিক্রিয়াটা করছে না কেন? ওখানে অতগুলো রিঅ্যাকট্যান্ট রয়েছে। না, কাঠের গুঁড়ো সেই রকমই কাঠের গুঁড়ো দেওয়া হয় রে বাবা। কাঠ কি চট করে অত সহজে বিক্রিয়া করে? কাঠ তো অর্গানিক মেটেরিয়াল, যে কোনো অর্গানিক মেটেরিয়ালেরই রিয়াকশন রেট অত্যন্ত কম হয় দেখবে। ইনঅর্গানিক মেটেরিয়ালের মতো ওরা চোঁ করে রিয়াক্ট করে না। কিন্তু আমরা তো একটা ব্যাটারিকে অনেক দিন ধরে ব্যবহার করি, তাহলে তো অনেক সেই দিন দিকে মানে তো ওই কাঠটা বিক্রিয়া করা হয়। 1-1.5 বছরে। আর কাঠের গুঁড়ো যদি সামান্য রিয়াকশন করেও তাতে তোমার ক্ষতি নেই, কিছু অসুবিধা হবে না তাতে। কাঠের গুঁড়ো যদি তোমার ধরো পচে যায়, নষ্ট হয়ে যায়, তোমার কাঠের গুঁড়ো মানে সহজ ভাষায় হচ্ছে সেই যেমন এই যে তোমরা যে ক্লাস করছো, এখানে যে 15 জনের কি কতজন এখন আছো আমি জানি না, দেখতে হবে। তাই 15 জনের মধ্যে 15 জনেরই কিন্তু সমান খিদে নয়। তাহলে কিছু এরকম ফিলার এজেন্ট আছো তোমরা। কথাটা মিথ্যে হলেও, মানে কথাটা সত্যি হলেও মানে শুনতে খারাপ, সেই রকমই কাঠের গুঁড়ো ওই আর কি, সামান্য রিয়াকশান করলো না, স্যার ক্লাস নিচ্ছেন একটু বসতে হবে, সেই হিসেবে বসলে। স্কুলের ক্লাসের বেলাতেও তাই, সেটাও জানো তোমরা খুব ভালো করে। যাকে এই মোটামুটি কোষ আমরা সেকেন্ডারি সেল নিয়ে আলোচনা করবো না। হ্যাঁ বলো। ব্যাটারি সেলে আপনার থাকে যে অ্যালকালাইন সেল, তাহলে ওটা মানে আর কিছু কিছু সেলে কিন্তু অ্যালকালাইন সেল এই কথাটা লেখা থাকে না। অ্যালকালাইন সেলের রিয়াকশন আলাদা, সেখানে কেমিক্যালস যেগুলো ইউজড হয় সেগুলো আলাদা, সেগুলো আমায় দেখে বলতে হবে, মনে নেই আমার, পড়েছি। তার মানে তাহলে কি অ্যালকালাইন সেলটা কি বেশি কার্যকরী এমনি আপনার এই সেলগুলো থেকে? হ্যাঁ, কিন্তু কস্টলিও বটে।
মানে তুমি বেশি দিন ব্যবহার করবে লো কস্টে, সেটা হয় না। কার্যকরী ঠিকই অ্যালকালাইন সেল, মানে কার্যকরী বলতে বেশি দিন পাওয়ার দিতে পারে, কিন্তু তোমার দামও বেশি। অর্থাৎ যে মেটেরিয়ালগুলো হ্যাঁ, দিয়ে স্যার। তৈরি সেই মেটেরিয়ালগুলো কস্টলি মেটেরিয়াল। স্যার হ্যাঁ বলো। স্যার বলছে ওই যেটা রিঅ্যাকশন হয়েছে না, Zn মাইনাস দুটো ইলেকট্রন বেরিয়ে গেল নিয়ে Zn2+ হলো। হ্যাঁ, তো স্যার ওই যে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, ওই দুটো ইলেকট্রন কোথায় গেল? জিঙ্ক প্লেটেই রয়ে গেল, তবেই তো জিঙ্ক প্লেটটা নেগেটিভ নেচার পাচ্ছে। বুঝতে পারলে? হুম।